ওকে, আজকে যেটা আমরা স্টার্ট করছি এস্টিমেট অ্যান্ড কস্টিং এর যেটা আছে ইউনিট 1 আমরা স্টার্ট করব। ওকে, তো ফার্স্টে আমরা জানবো সেটা হচ্ছে আমাদের এস্টিমেট ব্যাপারটা কি। হোয়াট ইজ এস্টিমেট? ওকে, হোয়াট ইজ এস্টিমেট সেটা কি সেটা আমরা জানবো। তাহলে কি এস্টিমেট ব্যাপারটা এর আগের দিনে আমি বলেছিলাম যে সাপোজ হয়তো তোমাদের পাড়ারই হয়তো কেউ বা তোমরাই হয়তো কোনো বাড়ি বা ঘর বানানোর প্ল্যান করছো, ঠিক আছে? এবার তুমি জানো না আগের থেকে তোমার যে বাড়ি বা ঘরের যেটা কনস্ট্রাকশন করতে কত তোমার খরচা লাগবে সেটা তোমার কোনো আইডিয়া নেই। তাহলে কি হবে, তুমি এমনি জাস্ট 10 লাখ টাকা নিয়ে নেমে পড়লে যে আমি দোতলা বাড়ি বানাবো, 10 লাখ টাকা নিয়ে নেমে পড়লে কাজ করতে। কিন্তু কি হলো, যেহেতু তুমি আগের থেকে প্রপারলি এস্টিমেশন প্ল্যানিং কিছু করোনি, তার ফলে কি হয়ে গেল, তুমি সম্ভাব্য কতটা খরচা তুমি যে কাজটা করছো তার তুমি জানো না। তাতে কি হবে, মাঝপথে গিয়ে দেখলে তোমার একতলা করলে কোনো রকমে ইটের গাঁথনি করলে ব্যাস তোমার 10 লাখ টাকা শেষ। ঠিক আছে, তুমি যেটা প্ল্যান করেছিলে যে দোতলা বানাবে সে আর হলো না, একতলা করে ইটের গাঁথনি দিয়ে 10 লাখ টাকা শেষ হয়ে গেল। আবার তুমি টাকা জমালে, আবার একটুখানি হয়তো প্লাস্টার করলে, ফ্লোরিং করলে, একতলাতে কোনো রকমে থাকলে, ঠিক আছে, দোতলার হয়তো কলামগুলো এমনি হয়তো বেরিয়ে রয়েছে, দেখবো অনেকের বাড়িতে এরকম থাকে। তো এটার জন্যই কিন্তু আমাদের এস্টিমেট করাটা দরকার। আমরা যদি আগের থেকে এস্টিমেট করে নিতাম তাহলে কিন্তু আমরা দেখতাম যে ওইরকম দোতলা বানাতে আমার মোটামুটি ধরো 30 লাখ টাকায় সবকিছু নিয়ে ফিনিশিং ফিনিশিং সব নিয়ে 30 লাখ টাকা লাগছে, আর 10 লাখ টাকায় আমার কি হচ্ছে, একতলাটা মোটামুটি ভাবে কমপ্লিট হচ্ছে। তাহলে আমি দোতলার আগের থেকে আমি কোনো কিছু ইয়ে করতাম না, প্রভিশন রাখতাম না, একতলাটাই আগে ভালো মতো করতাম, তারপরে ইন ফিউচার দোতলার দিকে যেতাম। তাহলে এটার জন্যই কিন্তু এস্টিমেট, না তো কি হয়ে যাবে, আমার যে ফান্ড টাকা যদি শর্ট হয়ে যায় তাহলে কি হবে, আমার প্রজেক্ট যেটা আছে সেটা কিন্তু কমপ্লিট হবে না, ডিউ টু মানে ফান্ডের অভাবে। আর ফান্ড না থাকলে কোনো মেটেরিয়ালও আসবে না। ওকে, তাছাড়া আরো একটা আমাদের কাজ, যেগুলো তোমার পাবলিক পারপাসে যে এস্টিমেট গুলো করা হয়, ঠিক আছে, পাবলিক পারপাসে মানে হচ্ছে ভাবো হয়তো কোনো একটা ব্রিজ, কোনো একটা রোডস, ওকে, কোনো একটা ফ্লাইওভার, এগুলো যেগুলো আছে, তো এগুলোতে তোমার এস্টিমেটটা কেন দরকার, সেক্ষেত্রে তোমার যে মানে ফান্ড যেটা আসবে সেটা কে দেবে, গভর্নমেন্ট দেবে, তাই তো? যে দেখবে গভর্নমেন্ট যদি বলে দেয় যে এখানে আমরা একটা ব্রিজ বানাবো, তার জন্য কি হয়, একটা তোমার প্রথমে এস্টিমেট দরকার, তারপরে সেই ইঞ্জিনিয়াররা গভর্নমেন্টকে সেই এস্টিমেটটা সাবমিট করে, তারপরে যে গভর্নমেন্টের যে তোমার ফিনান্স ডিপার্টমেন্ট মানে অর্থ দপ্তর আছে, তারা কিন্তু সেটাকে কি করে দেয়, সে নাও এই টাকাটা তোমরা নিয়ে এবার কাজটা শুরু করো। তাহলে তুমি যদি এস্টিমেট না করো তাহলে বলবে এটা আমার 100 কোটি টাকা লাগবে করতে, তাহলে গভর্নমেন্ট করে দিয়ে দিলে 100 কোটি টাকা, কিন্তু দেখা যাচ্ছে ওটা করতে, প্রজেক্টটা করতে 150 কোটি টাকা লাগবে বাস্তবে। তখন কি হয়ে যাবে, 50 কোটি টাকার জন্য কাজ হয়তো মাঝপথে হয়তো আটকে গেল, আবার সেটা অ্যাপ্রুভাল স্যাংশন অনেক কিছু পেরিয়ে হয়তো 5-6 মাস গেল, 5-6 মাস প্রজেক্টটা ডিলে হলো, যে লোকাল লোক আছে, পাবলিক আছে, তাদের কিন্তু অসুবিধার সৃষ্টি হলো। ঠিক আছে, তো এস্টিমেটের কিন্তু এটাই কিন্তু গুরুত্ব। ওকে, নেক্সট তাহলে আমরা কি বলতে পারি, এখানে দেখো আমি পুরো ব্রাউন কালার দিয়ে পুরো এটাকে লিখে দিয়েছি যে এস্টিমেটেড যে এক্সাক্ট ডেফিনেশনটা কি, যে কোনো একটা কনস্ট্রাকশন ওয়ার্ক যেটা আমার চলছে তার যে সমস্ত যে মেটেরিয়াল লাগবে তার কতটা কি কোয়ান্টিটি, ওকে, সেই কোয়ান্টিটি কি, সেই কোন মেটেরিয়াল গুলো সেই কাজের সাথে যে যুক্ত আছে তার কোয়ান্টিটি আগের থেকে বার করা, কি দেখে না, ড্রয়িং যেটা আমি পাবো, আমার আগের থেকে ড্রয়িং বানাতে হবে, সেই ড্রয়িং দেখে আমি সেই মানে যে কোয়ান্টিটি গুলো আছে সেগুলো পাবো, আর সেই কোয়ান্টিটির রেসপেক্টে আমার তার কস্ট কত আছে সেটা আমি বার করবো। মানে ভাবো ইট হয়তো তুমি পেলে 2000 খানা ইট লাগবে, আমার এই তুমি ড্রয়িং দেখে এস্টিমেট করে বার করলে, তাহলে 2000-এর সাথে তুমি যদি ইটের একটা দাম হয়তো সেই সময় হয়তো তোমার 10 টাকা করে চলছে, তাহলে 2000 × 10, তাহলে ইটের জন্য তোমার 20,000 টাকা কস্টিং। তাহলে এস্টিমেট হচ্ছে তোমার কতগুলো তোমার ইউনিট লাগবে, আর কস্টিং হচ্ছে তোমার কি, তোমার কতটা খরচা হচ্ছে। ওকে, তাহলে বুঝলাম আমরা। নেক্সট আমরা চলে আসব, সেটা হচ্ছে আমরা আমরা কেন এস্টিমেট করব, আমাদের কি দরকার। ওকে, তো প্রথমেই আমি বললাম যে আমাদের কেন দরকার, সেটা হচ্ছে সাপোজ যে তো মানে মাঝ রাস্তায় কোনো যাতে কাজ যাতে বন্ধ না হয়ে যায়। তুমি হয়তো একটা কাজ শুরু করেছো, কিন্তু তোমার হঠাৎ করে তুমি আগের থেকে কি করবে কি না করবে আগের থেকে এস্টিমেট করোনি, তোমার মাঝ রাস্তায় টাকা শেষ, তাহলে কি হয়ে যাবে, তোমার আগের থেকে তুমি যাতে ফান্ডটা তুমি নিজের কাছে রেডি রাখতে পারো সেটা তোর জন্য কিন্তু এস্টিমেট দরকার। আর কি জন্য দরকার, যেগুলো পাবলিক ওয়ার্কস, ঠিক আছে, পাবলিকের জন্য যেগুলো ইউজ হবে, যেমন তোমার হয়তো কোনো বাস স্টপ, ঠিক আছে, বা তোমার
বাস, রেলওয়ে স্টেশন, এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে পাবলিকের জন্য, পাবলিক ইউজ করবে, তুমি তো আর পার্সোনাল ইউজ করবে না। তো সেই সব জায়গাতে যেগুলো হবে সেখানে কি হবে তোমার মানে ওই যদি আগের থেকে এস্টিমেট করো সেগুলো তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল। ওকে, আর অ্যাপ্রুভাল পেয়ে, অ্যাডমিনিস্ট্রেটিভ মানে হচ্ছে যারা তোমার উপর মহলের যারা লোকেরা থাকবে তারা সেটাকে অ্যাপ্রুভ করবে, তারপরে সেটা ফান্ড ওই প্রজেক্টের জন্য অ্যালোকেট করবে। তো সেই জন্য কিন্তু এস্টিমেটটা আমার কিন্তু দরকার। ওকে, আর কি দরকার, আর হচ্ছে আমার যে মানে কতটা কি মেটেরিয়াল লাগবে, ঠিক আছে, সেটা আমি টাইম টু টাইম প্রকিউর করতে পারবো। প্রকিউর করা মানে কিনতে পারবো। ওকে, মানে তোমাকে আগের থেকে বলে দেওয়া হলো যে এই প্রজেক্টের জন্য তোমার 10,000 ব্যাগ সিমেন্ট লাগবে, ঠিক আছে। তো 10,000 ব্যাগ তো তুমি একবারেই নিয়ে আসবে না, তুমি প্রথমে ওখানে এবার তোমার পার্ট করা থাকবে যে না এই ছাদটা ঢালাই করার জন্য আমার 500 ব্যাগ সিমেন্ট দরকার, এই মানে ওটা করে তুমি পার্ট পার্ট পুরো প্রজেক্টটাও তুমি এস্টিমেট করবে, আর পার্ট ওয়াইজও এস্টিমেট করবে যে একতলার জন্য কত খরচা, দোতলার জন্য কত খরচা। ঠিক আছে, ভাবো একতলাতে তোমার 1,000 ব্যাগ তোমার ছাদ ঢালাই করতে লাগবে। ওকে, তো সেক্ষেত্রে তুমি কি করছো যে আচ্ছা 1,000 ব্যাগ লাগবে, তাহলে 1,000 ব্যাগ অর্ডার দিয়ে দাও। কারণ তুমি যদি বেশি একবারে সিমেন্ট নিয়ে চলে আসো, 3 মাস পরে কিন্তু সিমেন্টের স্ট্রেংথ কমতে থাকে, তো সেটাও কিন্তু সমস্যা হবে, একবারে তুমি বেশি বেশি কিনে আনতে পারবে না। ওকে, তো সেটাও তোমার প্রকিউরমেন্ট। প্রকিউরমেন্ট মানে হচ্ছে তোমার কেনার জন্য, জিনিসটা কেনার জন্য টাইম টু টাইম যে তুমি কিনবে, সেটাও কিন্তু তাহলে সেটা তোমার একটা কন্ট্রোল ওয়েতে হবে, আনকন্ট্রোল ওয়েতে হবে না যে একবারে প্রচুর সিমেন্ট নিয়ে আসলে, একবারে প্রচুর বালি এনে সাইটে ফেলে দিলে, একবারে প্রচুর লোহা এনে ফেলে দিলে, ব্যাস তারপরে কি লোহাতে জং ধরছে। তো এস্টিমেট যদি করে নাও, তাহলে তুমি এই মাসে তুমি কতটা কাজ করবে আগের থেকে তুমি হিসাব করে নিলে, তার রেসপেক্টে কতটা মেটেরিয়াল সেই অনুযায়ী তুমি অর্ডার করলে, দুদিনের মধ্যে তোমার সাইটে তোমার জিনিস চলে আসলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আমার থার্ড পয়েন্ট যেটা আছে, টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ওয়ার্কার্স। ওকে, মানে আমার একটা প্রজেক্ট করার জন্য আমার কতগুলো ফিটার লাগবে, কতগুলো কার্পেন্টার লাগবে, ঠিক আছে, কতগুলো ব্ল্যাক স্মিথ লাগবে। তো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ, ঠিক আছে, কার্পেন্টার মানে হচ্ছে যে তোমার ফর্মওয়ার্কের কাজ করবে। ওকে, ফিটার মানে হচ্ছে যে তোমার রেনফোর্সমেন্ট, ব্ল্যাক স্মিথ হচ্ছে যে রেনফোর্সমেন্ট গুলোকে শিফট করবে। তো কোনটার জন্য কত ওয়ার্কার্স লাগবে, তুমি যদি কাজগুলো দেখিয়ে দাও যে আমার এত টন রড লাগবে, ঠিক আছে, এত কেজি রড লাগবে, তাহলে এত কেজি রড তোলার জন্য আমার এতগুলো লেবার লাগবে, বা এত কিউবিক মিটার আমার কংক্রিট লাগবে, তাহলে এত কিউবিক মিটার কংক্রিটটাকে করার জন্য আমার 10টা তোমার হয়তো 5টা ম্যাসন, ম্যাসন মানে তোমার ওই রাজমিস্ত্রি যেটাকে বলে, ঠিক আছে, ম্যাসন হেল্পার এগুলো লাগবে। তো সেটা তুমি আগের থেকে কিন্তু করতে পারো না, তো তুমি আগের থেকে এস্টিমেট আর অ্যানালাইসিস যদি না করো, তোমার কাজ হবে তুমি বুঝতে পারবে না, আরে আমার কতগুলো মেশিন চাই, মাঝ রাস্তায় গিয়ে কাজ আটকে যাবে। নেক্সট হচ্ছে তোমার হচ্ছে টুলস অ্যান্ড প্ল্যান্টস। ঠিক আছে, তোমরা চাইলে একটু জুম করেও দেখতে পারো। টুলস অ্যান্ড, হ্যাঁ দীপ্তেশ অনেকটা হয়ে গেছে, ঠিক আছে, ক্লাসটাও রেকর্ড হচ্ছে, অসুবিধা নেই, ঠিক আছে, তুমি দেখতে পারবে। তো যেটা এখন পড়াচ্ছিলাম তোমার পারপাস অফ, হ্যাঁ বলো। হুম, ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। হুম, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। ওকে, তো নেক্সট যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে তোমার টুলস অ্যান্ড প্ল্যান্টস। টুলস অ্যান্ড প্ল্যান্টস মানে কি, টুলস প্ল্যান্টস মানে হচ্ছে টুলস মানে তোমার একটা কনস্ট্রাকশন ওয়ার্ক তো তুমি এমনি করতে পারবে না, তোমার হয়তো ক্রেন লাগবে, তোমার হয়তো কিছু ট্রাকস লাগবে, তোমার হয়তো কিছু ডাম্পার লাগবে। ওকে, তোমার হয়তো কিছু কি বলবো, কোনো কিছু যে ইকুইপমেন্টস গুলো, কংক্রিট মিক্সচার, সেটাও তো একটা প্ল্যান্টস। তো এগুলো লাগবে, তো এগুলো তোমার কি হচ্ছে, তুমি আগের থেকে এস্টিমেট এই পুরোটা না করো, তাহলে কিন্তু তোমার কতটা কি লাগছে কোয়ান্টিটি তুমি যদি না বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি সেই জিনিসটা করতে পারবে না। নেক্সট হচ্ছে তোমার কি, টু ফিক্স আপ দ্য কমপ্লিশন পিরিয়ড। ওকে, কমপ্লিশন মানে তুমি আগের থেকে বলতে পারবে না যে তুমি কাজটা কবে, তোমাকে বললো আচ্ছা এই কাজটা কতদিনে কমপ্লিট হবে, তুমি বলতে পারছো না, তাহলে ওটা করলে হবে? তোমাকে তো আলটিমেটলি তো একটা কাট অফ ডেট দিতে হবে না, এটা আমি এই কাজটা এখানে, আচ্ছা এই বাড়িটা আমি 1 বছরের মধ্যে কমপ্লিট করে দেবো। এই দেখবে প্রমোটার যা যেগুলো বাড়ি করে, ঠিক আছে, হয়তো দেখবে এই শহর, আমাদের এই শহরের দিকে হয়তো আছে, ওদিকে অতটা নেই, কারোর হয়তো এমনি হয়তো টালির বাড়ি আছে, সেটাকে বললো ঠিক আছে আপনার জমিটা আমাকে দিয়ে দিন, আপনাকে আমি বাড়ি দিয়ে দেবো। ঠিক আছে, এবার তখন বলবে আমাকে কত দিনে দেবেন, তখন বলছে আমি জানি না। তো সেক্ষেত্রে তুমি যদি কতটা ভলিউম তোমার কাজ কটাতে হবে সেটা অনুযায়ী তুমি কিন্তু বলতে পারবে যে আমি 2 বছরের মধ্যে আপনাকে বাড়ি বানিয়ে দিয়ে দেবো। ওকে,
তো এইভাবে কিন্তু তোমার এস্টিমেটটা কিন্তু দরকার, না হলে তুমি কিন্তু বলতে পারবে না। নেক্সট হচ্ছে কি তোমার কনস্ট্রাকশন শিডিউল অ্যান্ড প্রোগ্রাম। কনস্ট্রাকশন শিডিউল অ্যান্ড প্রোগ্রাম মানে কি, তোমার আজকে তুমি ইটের গাঁথনি করবে, কালকে তুমি 5টা কলাম ঢালাই করবে, তারপরে তুমি কি বলবে রুফ স্ল্যাবের তুমি রেনফোর্সমেন্ট বিছিয়ে রুফ স্ল্যাব ঢালাই মানে ছাদ ঢালাই করবে। তাহলে এগুলো হচ্ছে শিডিউল, মানে প্রোগ্রাম বানিয়ে রাখা। এই অনুযায়ী তুমি কি করবে, তুমি এই অনুযায়ী ফান্ড তুমি পাবে, যে না আজকে 5টা কলাম বানানোর জন্য আমার এত ভলিউম অফ কংক্রিট লাগবে, এতগুলো সিমেন্ট লাগবে, বালি লাগবে, স্টোন চিপ লাগবে, রেনফোর্সমেন্ট লাগবে, তার জন্য আমাকে টাকা চাই। তো না তো কি তুমি 5টা বললে আজকে 5টা কলাম বানাবো, দেখছো সিমেন্টের বস্তা নেই সাইটে, তুমি বলছো আমাকে আর সিমেন্টের বস্তা আনতে হবে, ব্যাস সিমেন্টের বস্তা নেই, বলছে 2 দিন পর আসবে, তোমার সাইটের কাজ বন্ধ। সাইটের কাজ বন্ধ মানে কি, লেবার গুলো যারা আছে তারা, ওরা কি শুনবে যে তুমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে তুমি সিমেন্ট অ্যারেঞ্জ করতে পারোনি? ওরা বলবে না আমাকে হাজিরা দিতে হবে, আমি জানি না, আমি কাজে এসেছি, আমাকে পয়সা দাও, ব্যাস। তোমাকে তাহলে কি হলো, 2 দিন ওকে বসিয়ে বসিয়ে পয়সা দিতে হলো, কারণ তোমার সাইটে সিমেন্ট নেই, ও তো এসে সাইটে এসে চুপ করে বসে থাকবে। তো এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ তোমার এস্টিমেট, না তো কি হবে, এই সমস্যাগুলো কিন্তু তোমাকে ফেস করতে হবে। নেক্সট হচ্ছে টু জাস্টিফাই ইনভেস্টমেন্ট ফ্রম বেনিফিট কস্ট রেশিও। যেমন তোমরা যেরকম এখন তোমরা এই পড়াশোনা করার জন্য একটা কস্ট ইনভেস্ট করছো, যে সাপোজ এই পলিটেকনিক করছো, আমি ধরলাম 1 লাখ টাকা, ঠিক আছে, 1 লাখ টাকা হচ্ছে তোমার কস্ট, তুমি 2 বছর বা 3 বছরে যাই হোক দিচ্ছ। এবার এর থেকে তোমার তো একটা বেনিফিট চাই, বেনিফিট মানে একটা চাকরি চাই। তো সেক্ষেত্রে তুমি কি দেখেছো, যে না এই 1 লাখ টাকা যদি ইনভেস্ট করি, আমি একটা 15 থেকে 20 হাজার টাকার একটা প্রাইভেট চাকরি, আর যদি সরকারি হয় তো 45 থেকে 50 হাজার টাকার একটা চাকরি আমি পেতে পারি, ঠিক আছে। তাহলে কি তোমার যদি 15-20 হাজার টাকা পাও, তাহলে তুমি 1 বছরের মধ্যেই কিন্তু তুমি সেই বেনিফিটটা কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, তোমার উপরে তুমি যদি করো বেনিফিট তোমার কত টাকা হচ্ছে, মোটামুটি যদি 20,000 টাকা করে ধরো, তুমি 1 বছরে কত টাকা পাচ্ছ, 1 বছর হচ্ছে তোমার 2,40,000, 2 বছরে 4,80,000। তাহলে 4,80,000 এত তুমি 2 বছরে পাচ্ছ, আর এই 2 বছরে টাকাটা ইনভেস্টমেন্ট করে, তাহলে এটা ভাগ করলে কি হবে, অবশ্যই 1-এর থেকে বড় 4.8 আসবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বেনিফিট, তুমি চাকরি করে পাচ্ছ, আর এটা হচ্ছে তোমার কস্ট, কতটা তোমার খরচা হচ্ছে। ওকে, 1 লাখ টাকা বেনিফিট, চাকরি করে 2 বছরে এত টাকা পাচ্ছে, তাহলে এটাকে ভাগ করলে কত হয়, 4.8, 1-এর থেকে বেশি। তো সেরকমই তোমাকেও কি করতে হবে, যে তুমি একটা কিছু একটা বানালে, কোনো একটা বিল্ডিং বা কিছু বানালে, এবার সেটাতে কোনো কোনো লোকই আসছে না। ভাবো তুমি একটা সিনেমা হল বানালে, তুমি খরচা করলে সিনেমা হল বানাতে হয়তো 1 কোটি টাকা, ঠিক আছে, একটা তোমার এর চলো সিনেমা দেখবো, একটা পুরো মানে ওই ভাবো তোমাদের যে কলেজের যে পুরো সামনে যে অন্ধকার জায়গাটা, ওখানে তুমি 1 কোটি টাকা খরচা করে সিনেমা হল বানালে, ব্যাস। এবার ওখানে কি তোমার ট্রান্সপোর্টেশনের সমস্যা, যাতায়াতের সমস্যা, রাত্রিবেলা কি তোমার সেফটির সমস্যা, এবার লোকে আসছে না, ঠিক আছে। তাহলে কি তোমার বেনিফিট হচ্ছে না, তাহলে তোমার সেটা কিন্তু এই যে রেশিওটা 1-এর থেকে কমে যাবে। কিন্তু তুমি একটা একদম তোমার যে হয়তো পিপুল পাতির যে মোড় আছে, বা তোমার ভাবো তুমি একদম শ্রীরামপুর বা চন্দননগর একদম স্টেশনের কাছে তুমি একটা ঝাঁ চকচকে 1 কোটি টাকা দিয়ে সিনেমা হল বানালে, ওখানে কি হচ্ছে, একদম লোকের কমিউনিকেশন ভালো, সবাই সেখানে আসছে, তাহলে তুমি যে টাকাটা ইনভেস্ট করছো, সেটা কিন্তু তোমার, তার থেকে তুমি যে বেনিফিট পাচ্ছ, বেনিফিট আর কস্টের যে তোমার রেশিও মানে অনুপাতটা, সেটা কিন্তু 1-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তোমার সেই প্রজেক্টটা কিন্তু ভায়াবেল। তাহলে সেটা বেশি হচ্ছে না কম হচ্ছে, সেটা তুমি কি করে বুঝবে, সেটা তুমি বুঝবে আগের থেকে এস্টিমেট করে নিয়ে। ওকে, নেক্সট হচ্ছে তোমার টু ইনভাইট টেন্ডার্স। টেন্ডার্স এই ব্যাপারটা তোমরা নেক্সট সেমিস্টারে পড়বে, আপাতত নামটা শুনে রাখো। ওকে, আর লাস্ট হচ্ছে অ্যান এস্টিমেট অফ এক্সিস্টিং প্রপার্টিজ রিকোয়ার্ড ফর ভ্যালুয়েশন। মানে তুমি হয়তো কোনো, জাস্ট এ মিনিট, তুমি হয়তো তোমার কোনো বাড়ি আছে, পুরনো বাড়ি, সেটাকে তুমি বিক্রি করতে চাও, এবার সেটার দাম কত, এখন এই মুহূর্তে মার্কেট প্রাইস কত, সেটাকে তুমি পারবে এখন বলতে? পারবে না। তার জন্য তোমার কি দরকার, একটা এস্টিমেট দরকার, ঠিক আছে। আর সেটাকে কি বলা হয়, ভ্যালুয়েশন। যে তোমার এখন বাড়ির এখন মূল্য হচ্ছে, এই মুহূর্তে বাজার দর হচ্ছে তোমার 40 লাখ টাকা, তো সেটা তুমি কি করে পারবে, এবার হয়তো তুমি আন্দাজে বলে দিলে চলো 40 লাখ টাকা, কিন্তু তুমি তারপরে প্রপার ইঞ্জিনিয়ারিং মেথডে তুমি যদি এস্টিমেট করো, দেখলে তোমার বাড়িটার সেই মুহূর্তে মূল্য 60 লাখ টাকা হওয়ার কথা, তাহলে তুমি যেহেতু আন্দাজে করে দিয়েছো, তুমি কিন্তু 20 লাখ টাকা লস খেয়ে গেলে। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এতগুলো কারণে কিন্তু আমি এস্টিমেটটা করব। ওকে, এবারে যে এস্টিমেটটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, তুমি যে এস্টিমেটটা করবে একটা কনস্ট্রাকশন কোনো প্রজেক্ট যে কস্ট বার করবে, কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। ফার্স্ট হচ্ছে সিমিলার কনস্ট্রাকশন প্রজেক্ট,
ভাবো হয়তো যে বাস স্টপ গুলো হয়, দেখবে বাস স্টপ গুলো, বা হয়তো তোমার কি বলবো কোনো হয়তো একটা এমন হয়তো স্কুল স্কুল বিল্ডিং, বা হয়তো পাবলিক টয়লেট, এগুলো হয়তো দেখবে তোমাদের এরিয়াতে হয়তো 1 কিলোমিটার দূরে দূরে একটা করে বাস স্টপ বানিয়েছে গভর্নমেন্ট থেকে, বা একটা করে পাবলিক টয়লেট বানিয়েছে। তাহলে ওগুলো কি সেম দেখতে প্রজেক্ট, একই, যা মাপ ডাইমেনশন সবই এক, ছোট মানে তোমার হয়তো যা উইথ আর ব্রেথ সবই এক। তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে, তুমি কিন্তু ওটা একটা রেফারেন্স পেয়ে যাবে যে না আচ্ছা ওটা বানাতে 1 লাখ টাকা খরচা হয়েছে বা 5 লাখ টাকা খরচা হয়েছে, আমার এটা বানাতেও 5 লাখ টাকা খরচা হবে। তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু বারবার তোমাকে কিন্তু এস্টিমেট করতে হবে না। ওকে, একটা করলেই তোমার কিন্তু সবটা হয়ে যাবে। নেক্সট হচ্ছে কনস্ট্রাকশন মেটেরিয়াল কস্ট। ওকে, এবার হয়তো তুমি এমন জায়গাতে হয়তো প্রজেক্ট করছো, ঠিক আছে, সেখানে হয়তো তোমার যে মেটেরিয়ালটা যে তোমার শিফট করতে হবে, কারণ তুমি তো যেখানে কাজ করবে সেখানেই তো তুমি ইট বালি সিমেন্ট পাবে না। এবার হয়তো তুমি একটা কি বলবো রাজস্থানের কোন একটা জায়গাতে তুমি কাজ করছো, ঠিক আছে, একদম তোমার জয়সালমীর ওইসব তোমার ইয়ের দিকে, মানে একদম মরুভূমি অঞ্চলে ওইসব জায়গাতে কোনো হয়তো তোমার সোলার প্রজেক্ট, ঠিক আছে, সোলার প্রজেক্ট হয়তো চলছে। তো সেক্ষেত্রে তোমার কি ইট বালি সিমেন্ট তো তুমি ওখানে পাবে না, ওটা পাবে একদম শহরে। এবার ওখান থেকে তোমাকে কি করতে হবে, ওটাকে শিফট করতে হবে যেখানে তোমার কাজ চলছে, ইঞ্জিনিয়ারিং মানে কনস্ট্রাকশন কাজটা চলছে। তো সেক্ষেত্রে তোমার কি হবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে যে কনস্ট্রাকশন মেটেরিয়ালের যে খরচাটা, কারণ তখন মেটেরিয়ালের খরচাটা কিন্তু ট্যাক্স প্লাস ওই তোমার যে শিফট মানে গাড়ি করে যে নিয়ে আসছো মেটেরিয়ালটা শিফটিং করছো, তার উপর কিন্তু ইনক্লুড হয়ে যাবে। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু এই যেগুলো কিন্তু তোমাকে এস্টিমেট করার আগে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আগের থেকে কনসিডার করতে হবে। তুমি যদি হয়তো শুধু মেটেরিয়ালের কস্টটাই নিলে, শিফটিং কস্ট নিলে না, তাহলে কিন্তু দেখা যাবে মাঝ রাস্তায় কাজ আটকে গেছে, কারণ কি তোমার কাছে শিফটিং করার বা ট্যাক্স গভর্নমেন্টকে যে ট্যাক্স দেওয়ার যে পয়সা সেটা তুমি ধরোইনি। তাহলে কি হয়ে গেল, তোমার প্রজেক্ট আটকে গেল। তখন কিন্তু তোমাকে ধরবে যে তুমি ইঞ্জিনিয়ার হিসেবে কি করলে, তুমি কি ভুলভাল এস্টিমেট করেছো। তো এগুলো থেকে কিন্তু তোমাকে বাঁচতে হবে, তার জন্য তোমাকে কিন্তু প্রপারলি এস্টিমেটটা দরকার। আর এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এর উপর কিন্তু এস্টিমেট ডিপেন্ড করছে। নেক্সট হচ্ছে লেবার ওয়েজেস, ঠিক আছে, যেমন যারা ইঞ্জিনিয়ার এরা কিন্তু কি পায়, এরা পায় স্যালারি। আর ওয়েজেস মানে কি, ওয়েজেস মানে হচ্ছে মজুরি, ঠিক আছে, মজুরি, সেটাকে বলে ওয়েজ, WAGE, ওয়েজ, সেটা মানে কি মজুরি, ঠিক আছে, জয়সু জু দীর্ঘিরি, মজুরি। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, তোমার এই যে লেবারের যে মজুরি, তুমি যদি ভাবো কলকাতার দিকে কোনো প্রজেক্ট করো, সেখানে কিন্তু লেবারের মজুরি একরকম, আবার হয়তো তুমি সেই তারকেশ্বর একদম একটু ভিলেজ এরিয়াতে বা রিমোট এরিয়াতে করো, সেখানে কিন্তু মজুরি একরকম, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু দেখতে হবে যে তুমি কোথায় কাজটা করছো, সেই অনুযায়ী কিন্তু তোমার মজুরিটা কিন্তু ভ্যারি করবে। ওকে, আর সেক্ষেত্রে আরেকটা কি, হয়তো তোমার যে প্রজেক্টটা সেটা হয়তো 5 বছরের জন্য, এবার 5 বছর তো আর মজুরি সেম থাকবে না। তুমি হয়তো এখন হয়তো 2021 এই মুহূর্তে হয়তো তোমার একটা ম্যাসনের মজুরি হয়তো তোমার 600 টাকা করে চলছে পার ডে। এবার 5 বছর পর কি 600 টাকা থাকবে, সেটা হয়তো 800 টাকা হবে। সেই ভ্যারিয়েশনটা তোমাকে কিন্তু এস্টিমেটের সময় ইনক্লুড করতে হবে। তুমি যদি 500 টাকা করেই 5 বছরের হিসাব করো, 3-4 বছর পরে কিন্তু তোমার কাছে ফান্ড থাকবে না, যে না কস্ট বেড়ে গেছে, তোমার কাছে ফান্ড নেই, প্রজেক্ট আটকে গেছে। ওকে, তখন কিন্তু গভর্নমেন্ট থেকে কিন্তু তখন কিন্তু তোমাকে আর টাকা দিতে চাইবে না, ভাববে তুমি টাকা মেরে দিয়েছো বা কিছু হয়তো, কারণ তুমি তো আগের থেকেই বলেছো এত টাকা। তখন কিন্তু তুমি আর টাকা পাবে না, তোমার প্রজেক্ট আটকে গেল, তোমার কিন্তু রেপুটেশন খারাপ হয়ে গেল। ওকে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে তোমার 1 নম্বরে যেটা সিমিলার কনস্ট্রাকশন প্রজেক্ট। হ্যাঁ, সিমিলার কনস্ট্রাকশন প্রজেক্ট যেটা আমি বলছিলাম, সিমিলার মানে কি একই রকম, মানে তোমার এরিয়াতে হয়তো কন্টিনিউ হয়তো 1 কিলোমিটার দূরে দূরে একটা করে বাস স্টপ বানানো হয়েছে, ঠিক আছে। এবার ভাবো একটা বাস স্টপে যা খরচা, ঠিক আছে, আর হয়তো 1 কিলোমিটার দূরে আরেকটা বাস স্টপ বানালে একই খরচা। তো সেক্ষেত্রে কি হয়েছে, ওই বাস স্টপটা বানাতে হয়তো তোমার 5 লাখ টাকা খরচা হয়েছে। ওকে, তাহলে কি তুমি আবার নেক্সট যেটা আছে ওটারও কি তুমি করবে, খরচা হিসাব করবে, দরকার নেই। তাহলে তুমি ওই যেটা যা খরচা হয়েছিল সেটাই তুমি নিয়ে ওটার এস্টিমেট করে দেবে। ওকে, তো সেক্ষেত্রে তোমার কি হয়ে যাবে, এটা কিন্তু তোমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, ঠিক আছে, যে একই রকমের প্রজেক্ট যদি হয়, ঠিক আছে, বাস স্টপ হতে পারে বা পাবলিক টয়লেট, যেটা বলে না সুলভ শৌচাগার, সেটা হয়তো একটা বানিয়েছে, 5 কিলোমিটার দূরে গভর্নমেন্ট থেকে আরেকটা বানালো, তো ওটা বানাতে যা খরচা হয়েছে 5 কিলোমিটার দূরে একই খরচা হবে, ঠিক আছে, এমন তো কিছু ভ্যারি করে যাবে না 5 কিলোমিটারের জন্য। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে তোমার কনস্ট্রাকশন সাইট কন্ডিশন।
ঠিক আছে, মানে ভাবো তুমি যেখানে কাজ হচ্ছে, এখানে দেখো এখানে ছবিটা আছে, সাইটের হয়তো তোমার পাথর ফাথর উঁচু নিচু বোল্ডার বড় বড় পাথর পড়ে আছে। এবার তাহলে তোমার হয়তো, বা আরেকটাও হতে পারে সাইটে হয়তো মাটির কন্ডিশন খুব খারাপ, খালি মাটি মাটি ধসে যাচ্ছে, পা দিলেই ধসে যাচ্ছে, বা হয়তো ভর্তি পাথরে ভর্তি, বা হয়তো পুরো ভিজে পুরো জলা জমি। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, তুমি হয়তো এস্টিমেট করে দিলে, কিন্তু দেখা গেল সাইটে গিয়ে তোমার এই সাইটটাকে ইমপ্রুভ করতেই ঠিকঠাক কন্ডিশনে আনতেই তোমার আরো কিছু এক্সট্রা খরচা আছে, কিন্তু তুমি সেটাকে খরচার খাতাতেই ধরো না। ঠিক আছে, ভাবো হয়তো যেমন আমরা হয়তো পিকনিক করি, আর পিকনিক যেখানে করব সেখানে গিয়ে দেখলাম যে এ বাবা এখানে তো পুরো ইয়েগুলো ভালো না, বসার জায়গাটা ঠিক না, তখন তোমায় কি করতে হবে, ত্রিপল নিয়ে যেতে হবে, ত্রিপল নিয়ে ওখানে বসতে হবে, তাহলে এই ওই খরচাটা তোমাকে আগের থেকে হিসাব করতে হবে। তো সেরকমই হচ্ছে এটার ব্যাপার, যাতে মানে এখানেও যাতে কোনো সমস্যা যাতে না হয় তোমার। নেক্সট হচ্ছে তোমার ইনফ্লেশন ফ্যাক্টর। ইনফ্লেশন, ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি। ঠিক আছে, মুদ্রাস্ফীতি, যেমন ইনফ্লেশন ফ্যাক্টর মুদ্রাস্ফীতি বাড়ে কমে না। তো সেক্ষেত্রে আমি এক্ষুনি বললাম যে একটা প্রজেক্ট বছরের পর বছর চলতে পারে, 5 বছর 6 বছর ধরে একটা প্রজেক্ট চলতে পারে। তো সেক্ষেত্রে তোমার এখন যে দাম, কোনো মেটেরিয়ালের দাম, তোমার বালি সিমেন্ট বা টুলস মানে হচ্ছে তোমার ঢালাই মেশিনের ভাড়া, লেবার কস্টিং, ঠিক আছে, যা যা কনস্ট্রাকশনে ইকুইপমেন্ট লাগে, ওকে, ক্রেন ফ্রেন এদের ভাড়া, এখন যা 5 বছর পর কিন্তু সেটা কিন্তু সেম হবে না, কারণ মুদ্রাস্ফীতি কিন্তু চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে তোমার যে এই যে প্রাইস, এই যে কস্ট যে ভ্যারি করছে, সেটা কিন্তু তোমাকে ইনিশিয়ালি কিন্তু কনসিডার করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে কি, প্রজেক্ট শিডিউল। প্রজেক্ট শিডিউল মানে হচ্ছে তুমি যে কাজটা করবে, যেরকম তুমি যখন এই যে কলেজ যাবে, কলেজ যাওয়ার সময় তুমি কি করছো, যে না আমি এখান থেকে একটা সাইকেল করে রেল স্টেশন যাব, সাইকেল করে রেল স্টেশন যাওয়ার পরে ওখান থেকে ট্রেন ধরবো, ওখান থেকে ট্রেন ধরার পরে আমি হুগলি স্টেশনে নামবো, ওখান থেকে অটো করে আমি চলে যাব 8 টাকা ভাড়া দিয়ে। এটা এটা তোমার হচ্ছে পুরোটা প্ল্যানিং। এবার তুমি কি কি হলো, তুমি সাইকেল করে যেতে যেতে তুমি লেট করে ফেললে, তোমার ট্রেন বেরিয়ে গেল, তুমি যে ট্রেনটা ধরার কথা সেটা পেলে না। এবার নেক্সট ট্রেন হচ্ছে তোমার 1 ঘন্টা পরে সেই ট্রেন আছে। এবার 1 ঘন্টা পরে হলে তোমার হয়তো কলেজে হয়তো সেমিস্টার পরীক্ষা আছে, ওটা তোমার লেট হয়ে যাবে। তখন তুমি কি করবে, যে না আমাকে তাহলে এখন বাসে করে যেতে হবে, তাহলে ট্রেনে করে যেটা তোমার খরচা হচ্ছিল, বাসে করে কি হবে, তোমার খরচাটা বেড়ে যাবে। ঠিক আছে, আর মানে টাইমটাও বেশি লাগছে। এবার বাসে করে গেলে, এবার হুগলি স্টেশন পৌঁছালে, এবার হুগলি স্টেশন তো আর আসতে পারো না, পিপুলপাতিতে নামলে, এবার ওই পিপুলপাতি নয় তোমার হুগলি মোড়ে হয়তো নামলে, ওখান থেকে আবার একটা তোমাকে কিছু অটো বা টোটো করতে হলো, করে তুমি হুগলি স্টেশন আসলে, হুগলি স্টেশন থেকে আবার একটা তোমাকে, তখন তো অটো যাবে না 5 জন না হলে, আবার একটা অটো 20 টাকা দিয়ে পার্সোনাল বুক করে যেতে হলো। তাহলে বুঝতে পারছো তো, শিডিউল যদি তোমার গন্ডগোল হয়ে যায়, যদি টাইম টু টাইম সবকিছু না হয়, তাহলে কিন্তু তোমার কস্ট এফেক্ট হয়ে যাবে। কস্ট কিভাবে বেড়ে গেল তোমার, তুমি যেখানে কলেজ হয়তো তুমি সাইকেল রাখতে হয়তো তোমার 5 টাকা, ট্রেনে করে 5 টাকা, অটোতে 8 টাকা, মানে তোমার 18 টাকায় যেখানে হয়ে যেত সেখানে হয়তো তোমার 40 টাকা বেরিয়ে গেল, ডবল কস্টিং হয়ে গেল। তো সেরকমই হচ্ছে তোমার কনস্ট্রাকশন যেটা হবে, তার কিন্তু শিডিউল, যে আজকে ঢালাই হবে, আজকে রড বাঁধবো, ঠিক আছে, আজকে আজকে তোমার ইটের গাঁথনি করবে, একদম টাইম টু টাইম যেন হয়। হঠাৎ করে কোনো একটা কাজ যদি এদিক ওদিক গড়বড় হয়ে যায়, তাহলেই কিন্তু কি হবে, তোমার ইনডাইরেক্ট কস্ট কিন্তু বাড়তে থাকবে। ইনডাইরেক্ট কস্ট মানে কি, তুমি একটা কনস্ট্রাকশন সাইট চালাচ্ছ, এবার সাইটে কি আছে, তোমার অনেক মাল মেটেরিয়াল পড়ে আছে, এবার যদি তোমার দেরি হলো, তার মানে কি, তোমাকে সেটাকে পাহারা দেওয়ার জন্য সিকিউরিটি গার্ড রাখতে হবে, তারপরে রাত্রেবেলা তোমার ওখানে ইলেকট্রিসিটি লাইট ফাইট লাগতে হবে, তাহলে এটা বিদ্যুতের খরচা আছে। তাহলে এইগুলো কিন্তু বাড়তে থাকবে যত তোমার প্রজেক্ট লেট হবে। হয়তো তোমার প্রজেক্ট হয়তো শেষ করার কথা এবছরের জানুয়ারি মাসে, কিন্তু তোমার সেটা এই বছরের অক্টোবর মাসে শেষ হলো, তাহলে এই যে 9 মাসের যে একটা ডিলে হলো, 9 মাসের জন্য যে প্রজেক্টটা দেরি হয়ে গেল, এর কিন্তু কস্টিং কিন্তু তোমার বেড়ে যাবে। ঠিক আছে, তো সেটাও কিন্তু তোমার এস্টিমেটের মধ্যে রাখতে হবে, যে কোনো রকম ভাবে যে আমি শিডিউল যদি ঠিক মতো করি, তাহলে কিন্তু আমার কস্টটা কিন্তু ঠিকঠাক থাকবে, শিডিউল যদি আমি না ঠিকঠাক করি, কস্ট কিন্তু আমার এদিক ওদিক হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে কি, আমার কোয়ালিটি প্ল্যানস এন্ড স্পেসিফিকেশন। তাহলে কি হচ্ছে, তুমি যে গুড কোয়ালিটি, তুমি একটা প্ল্যান আর স্পেসিফিকেশন যেটা বানাবে, সেটা কিন্তু কোনো রকম ডিলে মানে দেরি না করে কিন্তু তোমাকে প্রপারলি কিন্তু বানাতে হবে প্ল্যানিংটা, যে আমি আজকে এই কাজটা করবো, আজকে ওই কাজটা করবো। সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু এইটা কিন্তু তোমাকে, যদি এটা লেট হয়ে যায় তাহলে কিন্তু কস্ট কিন্তু প্রচুর বেড়ে যাবে, তখন কিন্তু তোমার এস্টিমেট কিন্তু কোনো কাজে আসবে না। তো এগুলো কিন্তু ফ্যাক্টর। ডিলে মানেটা কি? ডিলে মানে হচ্ছে দেরি, ডিলে DELY দেরি, ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে বলে না,
ভাই ডিলে করিস না কিন্তু, তাহলে কি দেরি করিস না কিন্তু। ওকে, নেক্সট হচ্ছে তোমার রেপুটেশন অফ ইঞ্জিনিয়ার। ওকে, তো সেক্ষেত্রে কি হচ্ছে তোমার, যদি তোমার যে সমস্ত কি বলবো মানে ভাইটাল প্রজেক্ট যে সমস্ত আছে সেগুলো তুমি কি করবে সবসময়, যারা রেপুটেশন মানে রেপুটেড কোম্পানি বা রেপুটেড ইঞ্জিনিয়ার আছে তাদের থ্রুতেই তুমি করাবে। তাতে কি হয়ে যাবে, তোমার কাজটা একদম স্মুথলি চলবে। যেমন হয়তো তুমি যদি এখন ইয়েতে করো, কারুর হয়তো তোমার বললো এ না খুব ভালো বাইক চালায়, ঠিক আছে, তুমি তো তার বাইকের পিছনে গিয়ে উঠবে। এখন হয়তো বললো ভাই ও কিন্তু এর আগে 3 জনকে কিন্তু ধাক্কা মেরেছে, তখন কি তুমি তার উপর ভরসা পারবে? আবার হয়তো উঠলো, তোমাকে নিয়ে ধুপ করে ড্রেনে ফেলে দিল পুরো বাইক নিয়ে, ব্যাস। তাহলে সেক্ষেত্রে কনস্ট্রাকশনের ক্ষেত্রেও যে রেপুটেড ইঞ্জিনিয়ার বা রেপুটেড কন্ট্রাক্টর, তাকে যদি তুমি দাও, তাহলে কিন্তু তোমার কাজটা কিন্তু কমফোর্টেবল হয়েতে, আর প্রজেক্টটাও কিন্তু স্মুথলি রান করবে, আর কস্ট একদম এফেক্টিভ। ঠিক আছে, কস্ট এফেক্টিভ মানে মানে অতিরিক্ত খরচা তোমার হবে না। ওকে, নেক্সট হচ্ছে তোমার রেগুলেটরি রিকোয়ারমেন্ট। রেগুলেটরি মানে হচ্ছে আইনত কিছু তোমার পারমিশন দরকার। রেগুলেটরি হয়তো তোমার আইনত কিছু পারমিশন, মানে হয়তো যে তুমি হয়তো কাজ করবে, এখানে তোমার হয়তো কিছু একটা কারেন্টের কানেকশন দরকার, নতুন কানেকশন নেবে, যে এখানে 5 বছরের জন্য আমাকে কারেন্টের কানেকশন দিই, বা হয়তো তোমার আরো কিছু হয়তো আদার্স কিছু গভর্নমেন্টকে তোমাকে কিছু টাকা দিতে হবে। তো সেগুলো কিন্তু তোমার যখন তুমি কাজ করবে মানে এস্টিমেট করবে, সেগুলোকেও কিন্তু কনসিডার করতে হবে। তুমি পুরো এস্টিমেট করে দিলে, আরে আরে আমি তো এখানে নতুন কানেকশন নেবো ইলেকট্রিকের, সেটাই তো ধরা হয়নি, ব্যাস। তখন কি হলো, আবার তুমি নতুন করে একটা লিখলে, লেটার লিখলে, স্যার আমাকে এই টাকাটা দিন, তখন কিন্তু তোমাকে গালিগালাজ করবে যে তুমি কি ইঞ্জিনিয়ার, আগের থেকেই তুমি কিছু ভাবতে পারো না, আগের থেকে জিনিসগুলোকে কনসিডার করতে পারো না। ওকে, তো এই সমস্যাটা কিন্তু হয়ে যাবে। নেক্সট হচ্ছে তোমার ইন্স্যুরেন্স রিকোয়ারমেন্ট। ইন্স্যুরেন্স মানে তোমার যে ওখানে যে ক্রেন, তারপরে তোমার যে ঢালাই মেশিন, এগুলো যে কাজ করবে, ঠিক আছে, হয়তো হঠাৎ করে তোমার ক্রেনটা খারাপ হয়ে গেল। ওকে, তো সেক্ষেত্রে যদি খারাপ হয়ে যায়, সেটাকে সারানোর জন্য নতুন করে হয়তো পার্টস রিপেয়ার করতে তোমার হয়তো 10 লাখ টাকা লাগবে পার্টসটা চেঞ্জ করতে। এবার যদি তুমি সেটাকে ইন্স্যুরেন্স করে রাখো, তাহলে কি হয়ে যাবে, তোমার সেটা ফ্রিতে হয়ে যাবে। ঠিক আছে, হয়তো তুমি ইন্স্যুরেন্সের জন্য বছরে কিছু টাকা দিতে হবে, হয়তো তুমি ইন্স্যুরেন্সের জন্য বছরে 10,000 টাকা করে দিচ্ছ, কিন্তু সেটা যদি করিয়ে রাখো, তাহলে কিন্তু তোমার কোনো কিছু 10 লাখ টাকাও খারাপ হলে সেটাও কিন্তু তোমাকে ইন্স্যুরেন্সে দেবে। ওকে, তো এটাও কিন্তু তোমাকে কিন্তু যখন তুমি এস্টিমেট করবে, এটাও কিন্তু তোমাকে কিন্তু ধরতে হবে। ঠিক আছে, ইন্স্যুরেন্স এই রিকোয়ারমেন্ট গুলো। নেক্সট হচ্ছে তোমার সাইজ এন্ড টাইপ অফ কনস্ট্রাকশন প্রজেক্ট। তোমার হচ্ছে যদি তোমার বড় হয়, ঠিক আছে, কনস্ট্রাকশন যেমন হয়তো তোমার মেট্রো প্রজেক্ট বা তোমার হয়তো ব্রিজ প্রজেক্ট, এগুলো হচ্ছে বড় বড় প্রজেক্ট, মানে 5-6 কিলোমিটার ধরে হবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার যে লেবার লাগবে সেটা কিন্তু প্রচুর বড় একটা গ্যাং লাগবে, ছোটখাটো গ্যাং দিয়ে হবে না কিন্তু। তার ফলে কি হয়ে যাবে, তোমাকে কিন্তু লোকাল তুমি লেবার কিন্তু সাফিসিয়েন্ট হবে না, তোমাকে বাইরের স্টেট থেকেও, মানে যেরকম ভাবো ব্যাঙ্গালোরে কাজ হচ্ছে, তোমাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল, বিহার, এইসব স্টেট থেকেও কিন্তু লেবার নিয়ে যেতে হবে। শুধুমাত্র ব্যাঙ্গালোরের লেবারের ভরসায় থাকলে কিন্তু তোমার চলবে না। ওকে, তো এটা কিন্তু সমস্ত ডিপেন্ড। এখন ভাবো তোমার পাড়াতে একটা ড্রেন বানাচ্ছে, তার জন্য কি ব্যাঙ্গালোর থেকে লেবার তুলে আনবে, যে না এখানে কাজ করে হেভি বড় কাজ, এ তো লোকাল লেবার দিয়ে হয়ে যাবে। তাহলে সেটা কিন্তু সাইজ অ্যান্ড টাইপ অফ কনস্ট্রাকশন প্রজেক্টের উপর কিন্তু এগুলো ডিপেন্ড করছে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু মানে এস্টিমেটে কিন্তু এই জিনিসগুলো এক্সট্রা কস্ট, যে আমার বাইরে থেকে লোক আনছি তাদের থাকা খাওয়া এইসব জায়গাগুলো লাগবে, তো সেগুলো কিন্তু তোমাকে মানে ধরতে হবে। ওকে, এবার হচ্ছে তোমার লোকেশন অফ কনস্ট্রাকশন। এবার কনস্ট্রাকশন এখনই বললাম, একদম হয়তো তোমার রিমোট এরিয়াতে, রিমোট এরিয়া মানে একদম ভিতরের দিকে, শহরাঞ্চলে নয়, তাহলে সেখানে তোমার কি হচ্ছে, তুমি কি সহজে যে যে তোমার কাজ করার জন্য যে ইকুইপমেন্ট গুলো, যে মালপত্র, যে মেটেরিয়ালস, সেগুলো কি পাবে? পাবে না। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, তোমার ট্রান্সপোর্টেশন কস্ট, ট্রান্সপোর্টেশন মানে পরিবহনের যে খরচা, সেটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, মানে তোমার ইকুইপমেন্ট নিয়ে যাওয়া, লেবারকে নিয়ে যাওয়া, মানে হয়তো এমন একটা জায়গাতে, হয়তো ঝাড়গ্রামে তোমার কোনো প্রজেক্ট চলছে, একটা হসপিটাল বানাচ্ছ, গভর্নমেন্ট থেকে বলেছে না ঝাড়গ্রামের মানুষের অসুবিধা হচ্ছে এখানে এবার ওখানে মাওবাদী অধ্যুষিত অঞ্চল ছিল, এখন একটু কমে গেছে। এবার সেখানে কি তুমি তোমার লেবার ইঞ্জিনিয়ারদের রাখতে পারবে? পারবে না। তাহলে কি করতে হবে, ওদেরকে তোমার ওই এরিয়া থেকে, যেখানে কাজ চলছে সেখান থেকে হয়তো 5-10 কিলোমিটার দূরে ওদেরকে ঘর বাড়ি বানিয়ে রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমার কি হয়ে যাবে, তোমার ট্রান্সপোর্টেশন, ওদেরকে যে ডেলি কাজে যাচ্ছে আর কাজ থেকে ফিরছে, তার খরচাটাও কিন্তু তোমাকে এস্টিমেটে ধরতে হবে। সেটা যদি তুমি না ধরো, ব্যাস লেবার গেছে, ব্যাস লেবার আর বাড়ি আসতে পারছে না, ব্যাস তারপরে কি হয়ে যাবে, সব লেবার ওখান থেকে ছেড়ে চলে যাবে, ব্যাস তোমার প্রজেক্ট আটকে গেল। তোমার সবকিছু আছে কিন্তু লোক নেই কাজ করার। ওকে, বুঝতে পারলে? তো এই হলো। নেক্সট হচ্ছে তোমার ইঞ্জিনিয়ার্স রিভিউ, ইঞ্জিনিয়ারিং রিভিউ। ঠিক আছে, তোমার সেক্ষেত্রে হয়তো তুমি যে একটা কাজ করছো, ওকে, এবার হয়তো বাইরের কোনো থার্ড পার্টিকে নিয়ে আসলে,
সেটাকে দেখার জন্য একটু দেখুন তো সব ঠিক চলছে কিনা, তাদের মতামত নিলে। ওকে, দেখলে তোমাদের কিছুদিন আগেই আমাদের অভিজিৎ একটা প্রজেক্ট করেছিল যে তোমার এই যে আমাদের যে কলকাতা মেট্রো টানেল হচ্ছে, সেটা কি দুটো লোকের মতামত নিয়ে হবে? অনেক আরো বাইরের থেকে হয়তো জার্মানি ফার্মানি থেকে হয়তো ইঞ্জিনিয়াররা এসে মতামত দিচ্ছে, না এটা এইভাবে করুন তাহলে ঠিক হবে। তাহলে তারা কি ফ্রিতে এসে মতামত দেবে? তাহলে তাদেরও কিন্তু পয়সা তোমাকে দিতে হবে। তো সেই রিভিউ, রিভিউ মানে আমরা কি বলি যে কোনো জায়গার এই ভাই ওখানকার রিভিউটা কেমন রে, মানে মতামত, যে এই কাজটা এইভাবে করুন তাহলে আপনার ঠিক হবে। কারণ এক্সপার্টদের থেকে মতামত তো নিতে হবে না। তো সেক্ষেত্রে এখানেও তোমার যখন কোনো বড় প্রজেক্ট হবে, এখন তো তোমার পাড়াতে তুমি একটা তোমার কি বানাচ্ছ, তুমি একটা তোমার টিউবওয়েল বসাচ্ছ, তার জন্য কি জার্মানি থেকে ইঞ্জিনিয়ারকে নিয়ে আসবে মতামতের জন্য যে আমি এটা এখানে টিউবওয়েল বসাচ্ছি আপনি মতামত দিন? তো ওখানে তো তোমার লাগবে না। কিন্তু বড় একটা তোমার এই ভাবো গঙ্গার নিচে দিয়ে তোমার মেট্রো রেল যাচ্ছে, টানেল হচ্ছে, সেখানে কিন্তু এক্সপার্ট বাইরে থেকে তোমার মতামত লাগবে যাতে কাজটা স্মুথলি হয়। তুমি যদি এখানে খরচা না করো হয়তো মাঝখানে অ্যাক্সিডেন্ট হবে, এই হবে, কাজ আরো তোমার বিগড়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে তোমার কন্টিজেন্সি। কন্টিজেন্সি মানে হচ্ছে কোনো মানে তুমি জানো না, হঠাৎ করে হয়তো কি হলো যে সাইটে হয়তো যে এই যে যেমন এখন যেরকম করোনা চলে এসছে, ঠিক আছে, তুমি কি এটা জানতে করোনা আসবে? জানতে না। তাহলে এবার কি হচ্ছে, তোমার এই যে সাইটের যে ইলেকট্রিসিটি, এবার কাজ বন্ধ লকডাউনের জন্য, সাইটের যে ইলেকট্রিসিটি, ঠিক আছে, সাইটের যে তোমার সিকিউরিটি গার্ডগুলো আছে, তারপরে অফিস বিল্ডিং, সমস্ত কিছু ইলেকট্রিসিটি খরচা, এগুলো তো তোমাকে বহন করতেই হবে। তুমি তো বলতে পারো না যে না আমি ইলেকট্রিকের পয়সা দেবো না, আমার তো কাজ হচ্ছে না। তাহলে এরকম কিছু ঘটনা যদি হঠাৎ করে ঘটে যায়, তার জন্য কিন্তু তোমাকে 10% টাকা কিন্তু আগের থেকে সরিয়ে রাখতে হবে। বড় প্রজেক্টের ক্ষেত্রে জেনারেলি 3 to 5% হয় বলবো। তো এরকম কিছু ঘটনা মানে তুমি আগের থেকে মানে ভাবতে পারছো না, তো সেটাও কিন্তু তোমাকে ধরে নিতে হবে, না এরম যদি হয় তখন আমি কি করব। তো এই ব্যাপারগুলো, দুর্ঘটনা ঘটবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইডে কাজ করতে করতে কেউ যদি মারা যায়, না সেগুলো, হিসাবটা তো হ্যাঁ না না সেটা তো তোমার তোমার সেফটি পারপাসে চলে যাবে, সেগুলো ধরাই থাকে যে এরম কিছু হলো তাকে আমি দেব, ঠিক আছে। কিন্তু আমি বলছি কোনো আনফোর্সিন, ঠিক আছে, হঠাৎ করে তুমি হয়তো ভাবছো সিঁড়িটা এইভাবে উঠছে, না সিঁড়িটাকে একটু, যে সিঁড়িতে তোমার দেখেছো না তোমার রাইস ট্রেড দেখেছো তো, এই যে এই রাইস ট্রেডের আগে সেমিস্টার পড়েছিলাম, তুমি বলে না সিঁড়িটা, হ্যাঁ সিঁড়িটা এরকম ভাল লাগছে না, হালকা একটু এরকম করে হালকা একটু ডিজাইন করে দাও না, এরকম সিঁড়িটা এরকম করে এর মাথাগুলো এরকম ডিজাইন করে দাও। কিন্তু তুমি কি এস্টিমেটে ধরেছিলে সেই খরচাটা? ধরনি। তাহলে এই যে হালকা ডিজাইন হচ্ছে তার জন্য তো এক্সট্রা কস্ট বাড়বে, তখনের জন্য কিন্তু এটা কাজে লাগবে। ঠিক আছে, বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। এবার যেটা আমরা পড়বো, আমাদের কত রকমের এস্টিমেট হয়। একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট এস্টিমেট, একটা হচ্ছে ডিটেল এস্টিমেট। অ্যাপ্রক্সিমেট এস্টিমেট মানে কি রকম, মানে হয়তো তোমরা বললে যে যে এখনই যেটা আমি যেটা বারবার পিকনিক দিয়ে বলছি, যে এই পিকনিক করবো, চল না পার হেড 300 করে ধর, তারপর দেখি কি হয়। তাহলে এই যে বলছে যে পার হেড 300 করে, বা তুমি হয়তো আজকে হয়তো কলকাতায় হয়তো আসবে কোনো কিছু হয়তো বন্ধুদের সাথে ঘুরতে আসবে, ঠিক আছে, তুমি কি বসে আগের থেকে বসে বসে ডিটেলে করো, আমি বাসে করে যাব 10 টাকা ভাড়া লাগবে, ওখান থেকে নামবো, ফুচকা খাবো 20 টাকার ফুচকা খাবো, ঠিক আছে, ওখানে গিয়ে একটা সিগারেট ধরাবো 7 টাকা লাগবে, ঠিক আছে, তারপরে ওখান থেকে গিয়ে আবার হয়তো অটো করে যাব, এখানে 10 টাকা লাগলো, ওখানে ঘুরবো, এখানে এখানে হয়তো জাদুঘরে ঢুকলো 20 টাকা লাগলো। তুমি কি এগুলো আগের থেকে হিসাব করো? করো না। তুমি এটা যাচ্ছ বন্ধু বন্ধু বান্ধবের সাথে যাচ্ছি, চলো ফুল মস্তি, 500 টাকা নিয়ে নাও পকেটে, ঠিক আছে, 500 টাকার মধ্যে যদি কিছু কম পড়ে কোনো বন্ধু দিয়ে দেবে। তাহলে এটাকেই বলছে অ্যাপ্রক্সিমেট, একটা রাফলি একটা খরচা তুমি হিসাব নিয়ে নিচ্ছ। ওকে, সেটাকেই বলছে কি অ্যাপ্রক্সিমেট এস্টিমেট, একটা রাফ হিসাব। তুমি ডিটেলে যাচ্ছ না যে ডিটেল কত তোমার খরচা হবে। ওকে, তো এই টাইপের এস্টিমেট গুলোকে তুমি যখন একটা তুমি শর্ট টাইমের মধ্যে, কম টাইমের মধ্যে, এরকম হয়তো তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং এর পারপাসেও হয় যে তোমাকে শর্ট টাইমের মধ্যে বললে একটা আন্দাজে একটা কিছু একটা বলুন, ঠিক আছে, কারণ অত ডিটেলে এস্টিমেট করার হয়তো তোমার সময় নেই। তুমি হয়তো একটা কি বলবো একটা পাবলিক টয়লেট বানাবে, ঠিক আছে, বা হয়তো তুমি একটা একটা লোক যাতে টয়লেট করতে পারে তার জন্য একটু 3 দিক থেকে ঘিরে দেবে, ওরকম একটা কিছু বানাবে। তার জন্য কি তুমি বসে বসে ডিটেলে এস্টিমেট করতে বসবে কটা ইট লাগছে? তুমি বললে ঠিক আছে এটা মোটামুটি 20,000 টাকাতেই এটা হয়ে যাবে, ঠিক আছে। এবার 20,000 টাকাতে হলো না, হয়তো তোমার 12,000 বা 15,000 টাকা লাগলো, ঠিক আছে। তো এটা এটা হচ্ছে তোমার রাফ এস্টিমেট। তাহলে এই এস্টিমেট করার কতগুলো মেথড আছে। একটা হচ্ছে প্লিন্থ এরিয়া এস্টিমেট, একটা হচ্ছে কিউবিক রেট এস্টিমেট, একটা হচ্ছে সার্ভিস, ঠিক আছে, একটা হচ্ছে কস্ট কম্প্যারিজন। ওকে, নেক্সট হচ্ছে টিপিক্যাল বে, অ্যাপ্রক্সিমেট কোয়ান্টিটিস আর কস্ট কম্প্যারিজন মেথড। এতগুলো তোমার মেথড আছে।
ঠিক আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, এবার যেটা আমি বলবো প্লিন্থ এরিয়া। প্লিন্থ এরিয়া কোনটা? ঠিক আছে, প্লিন্থ এরিয়া তো আমরা পড়েছিলাম যে আমার গ্রাউন্ড লেভেল, প্লিন্থ লেভেল। তো সেক্ষেত্রে প্লিন্থ এরিয়া মানে হচ্ছে তোমার যে ঘরের যে মানে পুরো যে দেওয়াল নিয়ে, দেওয়াল শুদ্ধ মানে যার উপর তোমার দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে, সেখান থেকে মানে আউটার টু আউটার দেওয়ালের যে তোমার ঘরের বাইরে থেকে বাইরে, বুঝতে পারলে তো? গ্রাউন্ড লেভেলের ওপরে ঘরের বাইরে থেকে বাইরের তোমার যে এরিয়াটা, সেটাই হচ্ছে তোমার প্লিন্থ এরিয়া। ওকে, তো সেক্ষেত্রে তুমি কি করলে, যে যখন তুমি ইয়েটা দেখে নিচ্ছ, তুমি ইঞ্জিনিয়ারিং প্ল্যানটা দেখে নিচ্ছ, যে তোমরা প্ল্যান করেছিলে কিছুদিন আগে, প্ল্যানটা তুমি দেখে নিলে তুমি কতটা প্লিন্থ এরিয়া হচ্ছে। প্লিন্থ এরিয়া মানে আমার দেওয়ালের আউটার থেকে এই দেওয়ালের আউটার। ওকে, সেটা তুমি হিসাব করে নিলে, নিয়ে তুমি ইয়েটা করে নিলে, কি বলে, যে এত এত এরিয়া হচ্ছে, তাহলে পার এরিয়াতে কস্টিং এটা, তাহলে এত খরচা হবে এখানে। ঠিক আছে, তো এবার প্লিন্থ এরিয়ার মধ্যে তুমি কি কি ইনক্লুড থাকবে? এরিয়া অফ দ্য ওয়াল, এখনই বললাম ওয়ালের এরিয়া ইনক্লুডেড থাকবে। ইন্টারনাল শাফট অফ স্যানিটারি ইনস্টলেশন, ঠিক আছে, মানে তোমার এয়ার কন্ডিশনের যে ডাক্ট ফাট এগুলো আছে, সেগুলো কিন্তু এয়ার কন্ডিশন দেখবে পাইপ ফাইপ যায় তো, ঠিক আছে, সেগুলো তোমার ইনক্লুডেড থাকবে। এরিয়া অফ বারসাতি অ্যাট টেরেস লেভেল, মানে ছাদে অনেকে কি করে শেড দেয়, দেখেছো অনেকে শেড দেয়, তো সেটাও কিন্তু তোমাকে ধরতে হবে। ওকে, নেক্সট হচ্ছে পোর্চ অফ নন ক্যান্টিলিভার টাইপ। পোর্চ কোনগুলোকে বলে? তোমাদের যে কলেজে যখন তোমরা ঢুকবে, দেখবে কলেজের সামনে একটা পোর্শন আছে যেখানে তোমার শেড করা আছে, যেখানে তোমার মানে গাড়ি ফাড়ি দাঁড়ানোর জন্য, দেখেছো, যেখানে তোমার মেইন ক্যাম্পাসে ঢোকার আগে একটা শেড করা আছে, দেখেছো কি দেখোনি? হ্যাঁ স্যার, সবাই দেখে। হ্যাঁ, যেখানে তোমার মানে কোথায় বলতো, যেখানে তোমার টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট গোল করে লেখা আছে, যেখানে মেন গেটটা যেটা দিয়ে ঢুকছো, মানে যেটা সিকিউরিটি রুমটা নয়, সিকিউরিটি রুমটা নয়, সিকিউরিটি রুম থেকে ঢুকে গিয়ে ডান দিকে গিয়ে গাছতলার, হ্যাঁ হ্যাঁ, যেখানে শেড দেখবে একটা পুরো, ওটা হচ্ছে পোর্চ। ওটা, হ্যাঁ পোর্চ। বা দেখবে তোমরা বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে দেখবে গাড়ি হয়তো যারা আছে গিয়ে হয়তো দাঁড়ায়, একটা জায়গায় দাঁড়ায়, তারপরে লোকেরা এসে গাড়ি খুলে দেয়, তারপরে বেরোয়। তাহলে যেখানে গিয়ে গাড়িটা দাঁড়াচ্ছে, তারপরে যে হোটেলে ঢুকছে, উপরে যে শেড করা আছে, দ্যাট ইজ কল পোর্চ, PORCH, পোর্চ। ওকে, সেটাকে পোর্চ বলে। তো সেগুলো কিন্তু আমার নিতে হবে। আর আমি কোন কোনগুলো নেব না? এরিয়া অফ লফটস, ঠিক আছে, আনএনক্লোজ ব্যালকনিস, আর্কিটেকচারাল ব্যান্ডস বা কর্নিস, ডোম, বক্স লোভার্স বা ভার্টিক্যাল সান ব্রেকার, ঠিক আছে, এগুলো কিন্তু আমি আমার প্লিন্থ এরিয়ার হিসাবে কিন্তু নেব না। ঠিক আছে, এই জিনিসগুলো মানে ব্যালকনি যদি কিছু থাকে, মানে কোনো আর্কিটেকচারাল, হয়তো বাইরে তুমি হয়তো কোনো কিছু ডিজাইন করেছো সুন্দর করে, ঠিক আছে, সুন্দর করে কর্নিস ফর্নিস হয়তো ডিজাইন করেছো, সেগুলো কিন্তু কখনোই আমি ধরবো না আমার প্লিন্থ এরিয়ার হিসাবের মধ্যে। ওকে, বা হয়তো ডোম, ডোম মানে তোমার মসজিদে যেগুলো থাকে এগুলোকে ডোম বলে, দেখেছো তো, এগুলো মন্দির বা মসজিদের ওপর এই যে শেপগুলো করা থাকে, এখানে এখানে এরকম ভাবে যে এগুলো থাকে মন্দিরে, থাকে তো, থাকে তো এরকম। তাহলে এই যে পোর্শন গুলো থাকছে এটাকে বলে ডোম। ডোম মানে আবার ওটা ভেবো না যারা যারা তোমার ইয়ে করছে মরা ফড়া পোড়াচ্ছে, ওটা নয়। আমাদের ইঞ্জিনিয়ারিং টার্মে হচ্ছে ডোম মানে হচ্ছে ওই শেপটা, মন্দিরের ওপরে যে এরকম যে তোমার এই শেপটা থাকে, দিস ইজ কল্ড ডোম। ওকে, ডোম শেপ বলে। মন্দির বা মসজিদেও দেখতে পারবে, ঠিক আছে, প্রচুর থাকে। ওকে, নেক্সট হচ্ছে তোমার কিউবিক্যাল কন্টেন্ট। কিউবিক্যাল কন্টেন্ট কি হবে? এখানে তুমি কি করছিলে, ঘরের যে মেঝের পুরো এরিয়াটা নিচ্ছিলে, এখানে কি করবে, এরিয়াও নেবে প্লাস উচ্চতাও নেবে। মানে এইভাবে একটা ঘরের ভাবো এরকম আছে, ঠিক আছে, এইভাবে হচ্ছে, তাহলে কি করছো, এটা হচ্ছে তোমার লেন্থ, আর এটা হচ্ছে ব্রেথ, মানে লম্বা আর চওড়া। তুমি প্লেন এরিয়াতে শুধু এটাই নিচ্ছিলে, লেন্থ আর ব্রেথই নিচ্ছিলে, কিন্তু এখানে কি নিয়ে নেবে, যেহেতু তোমার কিউবিক্যাল কন্টেন্ট, সেখানে তুমি এর উচ্চতাটাও নিয়ে নেবে। তাহলে তোমার হয়ে গেল কি, ভলিউম, আয়তন এসে গেল পুরো একটা ঘরের বা পুরো একটা ফ্লোরের, তুমি আয়তন পেয়ে গেলে। এবার প্রতি ফ্লোরের হয়তো তুমি হয়তো 100 m³ পেলে আয়তন। এবার প্রতি আয়তনের জন্য তোমার বলছে কস্ট কত, প্রতি আয়তনের জন্য কস্ট হচ্ছে হয়তো তোমার 10,000 টাকা। ঠিক আছে, তাহলে 100 m³ বানাতে তোমার কত খরচা, কিন্তু এটা অ্যাপ্রক্স,
ঠিক আছে, দিস ইজ নট ডিটেল, এটা হচ্ছে তাড়াতাড়ি কোনো একটা কাজ করার জন্য। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট হচ্ছে তোমার সার্ভিস ইউনিট মেথড। সার্ভিস ইউনিট মেথড এক্ষুনি কিছুক্ষণ আগে বললাম যে তোমার কি পারপাসে ইউজ হচ্ছে, তোমার একটা করতে কতগুলো খরচা, বাট আর বাকি করতে কতগুলো। যেমন হচ্ছে তোমাদের কলেজের ক্ষেত্রে দেখবে তোমাদের যে ক্লাসরুমগুলো আছে সবকটা সাইজ কিন্তু একই রকম, তাহলে একটা ক্লাসরুম করতে কত খরচা, আর জাস্ট এ মিনিট, একটু দাঁড়াও। ওকে, তো সেক্ষেত্রে সার্ভিস ইউনিটে কি হবে, তোমার একটা ক্লাসরুম করতে কত খরচা আর 10টা ক্লাসরুম বানাতে কত খরচা। হসপিটালের ক্ষেত্রে কি হবে, একটা বেড হসপিটালের কতটা জায়গা নিচ্ছে, ওই হসপিটাল যদি 100টা বেডের হয় তাহলে তার খরচা কত হবে। এটা হচ্ছে তোমার সার্ভিস ইউনিট হিসাবে। হোস্টেল কতগুলো স্টুডেন্ট আছে সেই হিসাবে তোমার কিন্তু হোস্টেলের একটা স্টুডেন্টের থাকার জায়গা হচ্ছে এত, ঠিক আছে। হোটেলে একটা রুমের খরচা হচ্ছে এত, তাহলে ওই হোটেলে হয়তো 20টা রুম আছে, তার খরচা কত হবে। স্টেডিয়াম, তুমি হয়তো কোনো একটা স্টেডিয়াম বানাবে, স্টেডিয়ামে একটা সিট বানাতে কত খরচা হচ্ছে, আর ওই স্টেডিয়াম হয়তো তোমার 10,000 হয়তো বা 30,000 40,000 1 লাখ হয়তো লোক বসবে, তার জন্য কত খরচা হবে। বা জেল, কোনো হয়তো জেল তুমি বানাচ্ছ, এটাও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, ঠিক আছে, জেল বানাচ্ছ, তাহলে ওখানে হচ্ছে কি হয়, কোঠারি মানে জেলের যে তোমার থাকে যেখানে বন্দীদের রাখা হয়, তাহলে একটা জেলের কোঠারি বানাতে তোমার কত খরচা। এবার হয়তো ওখানে কোঠারি হয়তো তোমার ভাবো 500টা কোঠারি আছে, তাহলে তুমি সেটা ইয়ে করে দিলে, তাহলে এটা হচ্ছে তোমার ইউনিট হিসাবে। ঠিক আছে, এইভাবে যদি তুমি এস্টিমেট করো, এখনই এটা বললাম যে একটা বাস স্টপ বানাতে কত খরচা, 10টা বাস স্টপ বানাতে কত খরচা, ব্যাস এইভাবে হিসাবগুলো হবে। ঠিক আছে, এখানে আরো অনেক কিছু আছে, এগুলো তোমরা দেখে নিও, আর ডিটেল আমি বলছি না। ওকে, সবকিছু আছে। স্যার এটা একবার বলুন। কোনটা বললাম তো, কোনটা বলবো বলো। এই হচ্ছে হ্যাঁ, তাই তো বললাম তো যে তোমার হোটেল হয়তো আছে, হোটেলে তোমার একটা রুম বানাতে কত খরচা হচ্ছে সেটা তুমি হিসাব করে নিলে, সেই হিসাবে তোমার ওই হোটেলে হয়তো তোমার 20টা রুম আছে, তাহলে 20টা রুমের কত খরচা হবে। তাই এটাই হচ্ছে তোমার এই এস্টিমেটের মেথডটাকে বলে সার্ভিস ইউনিট মেথড। কতগুলো সার্ভিস তুমি দিচ্ছ, ঠিক আছে। যেমন তোমাদের কলেজের ক্ষেত্রে, কলেজে দেখবে একটা ক্লাসরুম বানাতে কত খরচা, ঠিক আছে, তাহলে 20টা ক্লাসরুম বানাতে কত খরচা হবে সেটা তুমি পেয়ে যাবে। বুঝতে পারলে তো, এই হচ্ছে ব্যাপার, এইভাবে হিসাবটা করবে। হসপিটালে একটা বেড রাখার জন্য যে জায়গা লাগছে সেটা বানাতে কত খরচা, এবার ওই হসপিটালে 500 বেডের হসপিটাল, তাহলে তার খরচা কত হবে। ওকে, এইভাবে হিসাবগুলো হয়। নেক্সট যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ফ্লোর এরিয়া। ফ্লোর এরিয়া কাকে বলে, ফ্লোর মানে তোমরা বুঝতে পারছো, ফ্লোর মানে হচ্ছে মেঝে। আমাদের ঘরের যে মেঝে আছে সেই এরিয়াটা আমার কি করে হবে, তাহলে এখনই আমি কি বললাম, প্লিন্থ এরিয়া মানে হচ্ছে ঘরের পুরো আউটার মানে দেওয়ালটাকে নিয়ে, তাহলে কি করব, তোমার ফ্লোর এরিয়া কি করে হবে, এই তোমার যে ফ্লোর এরিয়া আছে তার সাথে প্লিন্থ এরিয়া, পুরো যে দেওয়ালের যে পুরো এরিয়াটা সেটাতে কি করে দেবো, আমি দেওয়ালের যে এরিয়া সেটা বাদ দিয়ে দেবো, তাহলে আমার কি করে ঘরের মেঝের এরিয়া পেয়ে যাবো। ঠিক আছে, যেখানে তোমার মেঝে, সেটা তোমার মেঝেটা তোমার বাথরুমেও হতে পারে, মেঝেটা তোমার রান্নাঘরেও হতে পারে, মেঝেটা তোমার ব্যালকনিতেও হতে পারে, সব জায়গায়। ওকে, তাহলে এইভাবে কিন্তু ফ্লোর এরিয়া পাবো। কি করে পাবো, পুরো যে প্লিন্থ এরিয়া তার থেকে আমি ওয়ালের এরিয়া বিয়োগ করে দেবো। ঠিক আছে, প্লিন্থ এরিয়া মানে এই যে দেখো আমি এখানে প্ল্যান আঁকছি একটা, এই তোমরা শিখেছিলে, এই আমি একটা 2টো বেডরুমের একটা প্ল্যান আঁকছি এখানে, এই তোমার ভাবো এই একটা বেডরুম, এই একটা বেডরুম, তাহলে প্লিন্থ এরিয়া কোনটা কোনটা হবে, এখান থেকে নিয়ে এতটা, এই যে এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে বি, এটা করলে হচ্ছে প্লিন্থ এরিয়া। আর আমার ফ্লোর এরিয়া কোনটা হবে, ফ্লোর মানে মেঝে, এগুলো কি, এগুলো তো আমার দেওয়াল, আমি প্ল্যানে যেটা দেখতে পাচ্ছি এগুলো তো দেওয়াল, করেছে তো ড্রয়িং না করনি, জানো তো কি করে, হ্যাঁ এই দেখো এটা বুঝতে পারছো তো ড্রয়িংটা, এখন হয়তো বুঝতে, হ্যাঁ দেখো এটা এটা 2টো রুম, এটা একটা বেডরুম, তাহলে এখানে যে তোমার এই হলুদ রঙের যে পোর্শনটা হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফ্লোর, মেঝে, এটা আমার মেঝে, এদিকের এই হলুদটা হচ্ছে মেঝে, ঠিক আছে। তাহলে পুরোটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ,
হচ্ছে আমার কি পুরোটা প্লিন্থ এরিয়া, সেখান থেকে ওই যে কালো কালো ডট করলাম সেটা হচ্ছে আমার কি, দ্যাট ইজ আমার এরিয়া অফ ওয়ালস। সেটা যদি বাদ দিয়ে দাও তাহলে কি পাবে, তুমি হলুদ যে এরিয়াগুলো সেগুলো পেয়ে যাবে। সেটা কি, দোজ আর ফ্লোর এরিয়া। এগুলো হচ্ছে আমার কি, এগুলো হচ্ছে আমার ফ্লোর এরিয়া। ঠিক আছে, ফ্লোর মানে মেঝে যেটাকে আমরা বলি, বুঝলে। নেক্সট হচ্ছে আমার কার্পেট এরিয়া। ঠিক আছে, কার্পেট এরিয়া। কার্পেট এরিয়া কোন কোনগুলো হবে, কার্পেট টাউনটা থেকেই বুঝতে পারছো, যেখানে আমরা কার্পেট জেনারেলি বিছোচ্ছি, কার্পেট যেখানে থাকছে। তাহলে এই যে আমি ফ্লোর এরিয়া বললাম, ফ্লোর এরিয়ার মধ্যে থেকে, ফ্লোর এরিয়া তো সব হবে, মানে তোমার ঘরের মেঝে, বাথরুমের মেঝে, রান্নাঘরের মেঝে, সিঁড়িঘর যে আছে তার, কোনো স্টোর রুম যেখানে আছে তার, বা কোনো হয়তো যে তোমার হয়তো যেখানে তোমার ডাইনিং রুম সেখানটা। ঠিক আছে, কার্পেট এরিয়া হচ্ছে যেখানে, সেই এরিয়াটাকে ধরবো যেখানে আমরা বসবাস করছি। ওকে, বসবাস যে জায়গাটায় করছি, তুমি তো আর রান্নাঘরে গিয়ে শুচ্ছ না, সেটা একটা পার্ট টাইমে, তুমি তো আর বাথরুমে গিয়ে শুচ্ছ না, তুমি তো আর পায়খানার মধ্যে গিয়ে শুয়ে থাকছো না, তাহলে এই জায়গাগুলো তোমার বাদ যাবে। তাহলে ফ্লোর এরিয়া থেকে, তাহলে কার্পেট এরিয়া কি হবে, ফ্লোর এরিয়া মাইনাস এই এরিয়াগুলো, মানে তোমার বারান্দা, এই এরিয়াগুলো মাইনাস হয়ে যাবে। কি কি আছে তার মধ্যে দেখো, বারান্দা, কোনো করিডোর, করিডোর দেখবে তোমাদের কলেজে যেটা আছে ক্লাসরুমের পাশে যে লম্বা করে যেটা চলে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড করিডোর। ঠিক আছে, করিডোর, তারপরে তোমার স্টিয়ার কেস, সিঁড়িঘর, বাথরুম, কিচেন, কোনো স্টোর রুম যদি থাকে। ঠিক আছে, কোনো পাইপের যে স্যানিটারি পাইপ, স্যানিটারি পাইপ মানে হচ্ছে তোমার যে তোমার টয়লেট, তারপরে তোমার হচ্ছে ল্যাট্রিন, এগুলো যাবার যে পাইপ যেখান দিয়ে পাস করছে। ওকে, তো এটার সাথে এই এরিয়াগুলো মাইনাস করে দেবো, তাহলে সেটাই কি হয়ে যাবে আমার কার্পেট এরিয়া। দিস ইজ কল কার্পেট এরিয়া। তাহলে ফ্লোর এরিয়া কি হলো, ফ্লোর এরিয়া, এই আমার ফ্লোর এরিয়া আমি পাচ্ছি কি করে, ফ্লোর এরিয়া হচ্ছে আমার প্লিন্থ এরিয়া মাইনাস এরিয়া অফ ওয়ালস। ঠিক আছে, আর কার্পেট এরিয়া কি হবে, কার্পেট এরিয়া ইকুয়াল টু ফ্লোর এরিয়া মাইনাস এই যে যেটা গোল করে দিলাম, এতগুলো মার্ক করলাম, এদের এরিয়া। তোমার যদি কোনো বারান্দা থাকে, তোমার যদি কোনো করিডোর থাকে, কোনো যদি সিঁড়িঘর থাকে, বাথরুম থাকে, কার্পেট তো টার্মটা থেকেই বুঝতে পারছো, কার্পেট আমরা কোথায় পাতি, যেখানে আমি থাকি সেখানেই পাতি। আমরা তো বাথরুমে গিয়ে কার্পেট পেতে রাখবো না, বা রান্নাঘরে কার্পেট পেতে রাখবো না, বা কোনো স্টোর রুম আছে যেখানে তোমরা সব এদিক ওদিক সব জিনিস ফেলে রাখো। ঠিক আছে, এই যত রকমের হাবিজাবি জিনিস, সেখানে তো তুমি কার্পেট পেতে রাখবে না। তো এই ফ্লোর এরিয়া যেটা আছে, পুরো যে ফ্লোর তোমার, তার থেকে এই এরিয়াগুলো মাইনাস করলে যে এরিয়াটা আসবে, দ্যাট ইজ কল কার্পেট এরিয়া। ওকে, নেক্সট যেটা আমরা শিখবো সেটা হচ্ছে তোমার যে ওয়াটার সাপ্লাই, স্যানিটারি, ইলেকট্রিফিকেশন ওয়ার্ক, এগুলোর জন্য আমরা কত কত করে খরচা ধরবো সেটা আমরা আগে শিখবো। সেটা দেখো, আমরা যে ওয়াটার সাপ্লাই আছে আমাদের, দেখা যাচ্ছে, যে তোমার ওয়াটার সাপ্লাই আছে তার জন্য আমার ওভারঅল যে বাড়ির যে খরচা, তার থেকে আমি 4 to 5% আমি কিন্তু ধরবো খরচাটা। নেক্সট হচ্ছে স্যানিটারি। স্যানিটারি মানে হচ্ছে তোমার যেটা কি বলবো, যে আমার যে যখন আমি যে ইয়েটা ইউজ করছি, মানে দেখবে তোমাদের ঘরের যে বাথরুমের থেকে যে পাইপটা বেরিয়েছে, যে তুমি টয়লেট করছো সেই যে সেটা যে পাইপ দিয়ে যাচ্ছে, বা তুমি ল্যাট্রিন করছো সেটা যে পাইপ দিয়ে যাচ্ছে, দোজ আর কল স্যানিটারি। ঠিক আছে, স্যানিটারি শুধু ওটা তো নয়, তোমার ঘরে যে কমোড আছে, কমোড বসানো আছে, ঠিক আছে, সেটাও কিন্তু স্যানিটারি কস্টিং এর মধ্যেই আসবে। তো সেটার জন্য আমরা 4 to 5% ধরবো। এবার ইলেকট্রিফিকেশন, ইলেকট্রিফিকেশন মানে তোমার ঘরে যে তোমার ইলেকট্রিকের কাজ হবে, তার জন্য টোটাল যে কস্ট, বাড়ির যে কস্ট হবে তোমার, তার 9% আমি কস্ট ইলেকট্রিকের জন্য ধরবো। আর তোমার ফ্যান, লাইট, এগুলোর জন্য 3% আমি কস্ট ধরবো। ঠিক আছে, তাহলে ওয়াটার সাপ্লাইয়ের জন্য 4 to 5%। ওয়াটার সাপ্লাই মানে যে যে পাইপ দিয়ে তোমার ঘরে জল আসছে, আর তারপরে যেমন বেসিন, তারপরে বেসিনের সামনে যে কল, ঠিক আছে, কলটা আছে, ওটাও কিন্তু ওই খরচার ভেতরেই আসবে, কারণ ওটার ভেতর থেকে তুমি ওয়াটার সাপ্লাই নিচ্ছ, ওটা থেকে জলের তোমার সাপ্লাই আসছে। তারপরে তোমার শাওয়ার, তারপরে যে কল, ঠিক আছে, সেখানে তুমি স্নান করছো, তাহলে এগুলো থেকে ওয়াটারটা সাপ্লাই হচ্ছে। আর স্যানিটারি মানে কি, যে পাইপ দিয়ে তোমার ল্যাট্রিন, টয়লেট, এগুলো যেগুলো পাস করে যাচ্ছে, এবার সেগুলোর জন্য তো পাইপ তোমাকে লাগাতে হবে ঘরে, তাহলে তার জন্য, বা তোমার হয়তো তুমি ইয়ে বানাবে, সেপটিক ট্যাঙ্ক বানাবে ঘরে, ঠিক আছে,
তো সেটার জন্য সব মিলে তোমার 4 to 5% তুমি খরচা ধরবে। আর ইলেকট্রিফিকেশনের জন্য ঘরে যে তোমার ইলেকট্রিক্যালের কাজ হবে তার জন্য তুমি 9% খরচা ধরবে। আর তোমার যে ঘরে যে তোমার ইয়ে লাগাবে কি বলে ইলেকট্রিক ফ্যান লাইট এগুলোর জন্য 3% তুমি খরচা ধরবে। ওকে, এগুলো মুখস্থ রাখতে হবে তোমাকে। নেক্সট হচ্ছে আমাদের সিবিআরআই, সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, এরা কিছু অ্যাপ্রক্সিমেট এস্টিমেট বার করার কিছু ফর্মুলা আমাদের দিয়েছে। ঠিক আছে, যেমন হয়তো তোমার যদি একতলা বাড়ি হয়, ঠিক আছে, একতলা বাড়ি, দোতলা বাড়ি বা 4তলা বাড়ি, তার জন্য তোমার এই ইকুয়েশন দেখো কিছু দিয়েছে। সিমেন্ট তোমার টন কত লাগবে 0.153 প্লাস 0.57। তাহলে এই এটা কি, এটা হচ্ছে তোমার প্লিন্থ এরিয়া। দেখো এখানে লেখা আছে প্লিন্থ এরিয়া ইন স্কোয়ার মিটার। এটার উপর একটা অঙ্ক করাবো এখনই। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার এগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, এগুলো কিন্তু কোনো ডিটেল এস্টিমেট না, এগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেট। অ্যাপ্রক্সিমেট মানে এটা রাফলি, যেমন আমরা রাফ করি না, রাফ সেরকম। আমরা কিন্তু ডিটেলে কিন্তু সুন্দর করে সব শিখবো ধীরে ধীরে। নেক্সট তোমার কতগুলো ইট লাগবে সেটা নাম্বার, সেটার ফর্মুলা কি 2.26 প্লাস 66.8। এটা কি, এটা হচ্ছে আমার প্লিন্থ এরিয়া ইন স্কোয়ার মিটার। ঠিক আছে, তাহলে এইটা তোমাদেরকে আমি শেয়ার করে দেবো। তাহলে এখানে সব আছে লেখা। ঠিক আছে, এটা হচ্ছে ফর লেবারের জন্য। ঠিক আছে, যদি একতলা বাড়ি হয় তাহলে ম্যাসন কতগুলো লাগবে, এতগুলো। ঠিক আছে, দোতলা হলে ম্যাসন লাগবে এতগুলো। আর এটা কি, এটা হচ্ছে 1355 প্লাস 26। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ফ্লোর এরিয়া। ঠিক আছে, দেখো এখানেই বললাম ফ্লোর এরিয়া, সরি প্লিন্থ এরিয়া। ওকে, এটা হচ্ছে আমার প্লিন্থ এরিয়া। তাহলে এবার তোমরা এই ম্যাথটা লিখে নাও একটু, ম্যাথটা লিখে নাও, লেখার পরে আমাকে বলো। শুনতে পাচ্ছ তো, সবাই আছো তো? কোথায় সবাই কি? ঠিক আছে, কি টায়ার্ড লাগছে নাকি, না ইন্টারেস্ট লাগছে, না বোর লাগছে, কোনটা লাগছে বলো? বোর লাগলে একটু একটু পড়ে নাও এটা। ঠিক আছে, আজকে একটু শেষ করে দেবো। কি সুব্রত, ঠিকঠাক লাগছে কি ঠিক লাগছে না? বুঝতে পারছো তো, না কোথাও আটকাচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে? বুঝতে পেরেছি স্যার, প্রথম দিকে আজকে যে বলবো লাস্টে। হ্যাঁ বলো। আর আমাদের দীপ্তেশ, সব বুঝতে পারছো কি চলছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। অভিজিৎ, হ্যাঁ স্যার। ঠিক আছে, কোথাও অসুবিধা হলে বলবে। এই ম্যাথটা লিখে নাও। স্যার ওয়েট করুন, ইলেকট্রিক চলে গেছে, লিখছি। ও বাড়িতে কারেন্ট চলে গেছে, ও ওইদিকে তো আবার সমস্যা আছে না, এই সমস্যাগুলো। বুঝতে তো পারছি না, এবার মনে হয় হাওয়া দিলে ঝড় বৃষ্টি হবে স্যার। হ্যাঁ শুনছি তো, তাই তো হবে। ঠিক আছে, আমি ধীরে ধীরে করছি। ঠিক আছে, স্যার একটু টাইমটা চেঞ্জ করতে হবে না, কারণ স্যার বুঝতে তো পারছেন সন্ধ্যের পর থেকে আমাদের এদিকে শুরু হয়ে যায়। সকালবেলা করব, সকালবেলা করব তাহলে বলো, আমার অসুবিধা নেই। তোমরা যদি বলো, তোমরা তো আমাকে কিছু বলোনি, সকালবেলা করলেই স্যার ভালো হয়। তাহলে সেটা বলো, তাহলে সেটাই করব। তোমরা তো আমাকে কিছু বলোনি, আমাকে তো বলতে হবে। কারণ স্যার মানে সব ক্লাস শেষ হতে হতে আমাদের অর্ধেক নেট শেষ হয়ে যায়। আজকে আজকে যেমন স্যার আমরা 6 আওয়ার ক্লাস করি, আচ্ছা 6 ঘন্টা ক্লাস। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মানে এনার্জিটাও থাকছে না, আর নেটও শেষ হয়ে যাচ্ছে, তাই তো। ঠিক আছে, তাহলে আমি সকালে ক্লাস করাবো, আর যেদিনকে ছুটির দিন থাকবে সেদিনকে বিকালে করাই। ঠিক আছে, ওকে, এটাই করাবো। আমাকে তো বলতে হবে না, তো আমি কি করে বুঝবো বলো? আমি এটা সবকটা করাবো না, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি, বাকি তোমরা করবে। বলো। স্যার বলছি সিবিআরআই এর ফুল ফর্ম স্যার কন্ট্রোল বিল্ডিং কন্ট্রোল না, সেন্ট্রাল। সেন্ট্রাল, তাই তো? হ্যাঁ সেন্ট্রাল, সেন্ট্রাল বিল সেন্ট্রাল সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। ঠিক আছে, আগে তো একটা অঙ্ক করিয়েছে। কোনটা এটার, সিবিআরআই? ঠিক আছে, এটা ব্রিকের মনে হয়। এটা করেনি স্যার, ওই সিঙ্গেল না না, এগুলো তো আগে আছে, এগুলো না করিয়ে আমিও তো ওগুলো করাবো। ঠিক আছে, ওগুলো তো হচ্ছে ডিটেল এস্টিমেট, তোমরা শিখেছো যেগুলো করাচ্ছে তোমাদের, ওগুলো তো ডিটেল এস্টিমেট, কিন্তু অ্যাপ্রক্স এস্টিমেট তো তোমাদের আছে সিলেবাসে। ঠিক আছে, আর এভরি ইয়ার সেমিস্টারে এই কোশ্চেন আসে। তুমি সেমিস্টারের ইয়ে খোলো, তোমাকে দেখিয়ে দেবো। মানে এটাই একটা পুরো 10 নম্বরের কোশ্চেন।
ঠিক আছে, এভরি ইয়ার আসে তো। আমি ওটা না করি আগে ওটা থেকে কি করে চলে যাই বলো? হ্যাঁ স্যার, এস্টিমেট স্যার ভালো করে শিখতে হবে। এস্টিমেট সোজা জিনিস, কোনো চাপের কিচ্ছু নেই। একটু একটু ছোটবেলার যোগ বিয়োগ জানলেই এস্টিমেট করা যাবে, কোনো চাপ নেই। লিখে নাও, এটা হয়ে গেছে লেখা? একটুখানি স্যার। হুম হুম হুম। আমি আমি এটা সবটা করব না, ঠিক আছে? এটা 11খানা পয়েন্ট আছে, আমি দুটো করব, বাকি 9টা তোমাদের হোমওয়ার্ক থাকবে। 11খানা পয়েন্ট বলতে 11টা মেটেরিয়ালের হিসাব। আমি একটা দেখিয়ে দিচ্ছি, বাকি তোমরা করবে। এখানে দেখো আমার প্লিন্থ এরিয়া কত বলেছে কোশ্চেনে? 80 স্কোয়ার মিটার। হ্যাঁ 80 স্কোয়ার মিটার কোশ্চেনে। হ্যাঁ আমি শুরু করছি না এখন, আমি জাস্ট লিখে দিলাম তোমাদের সুবিধার জন্য। দীপ্তেশ যেখানে অসুবিধা হবে বলবে, যেখানেই আটকাবে বলবে। এটা এটা তোমরা ইজিলি পেরে যাবে, কোনো চাপই হবে না। আমার স্যার এতগুলো আজকে যেমন এতগুলো ক্লাস ছিল, হুম। এই ক্লাস করতে আমার অসুবিধাটা কি বলুন তো, আমার তো এমনি বু- কোনো বুঝতে চাপ বুঝ- নেই। বুঝতে পারছি, চোখের চোখের। এমনি আমার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, তো আমি এই জন্য সকালে আমার সকালে চাপ সক- লাগে না। সকালে 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 করাবো। নেক্সট নেক্সট ক্লাসগুলো আমি সকালে ট্রান্সফার করে দেবো। ঠিক আছে, সকালে কটা থেকে কটা অবধি করালে সুবিধা হবে? 9টা থেকে 10:30, না 8:30 থেকে করো? 10টা থেকে ক্লাস চালু হয়ে যায়। 10টা থেকে? তাহলে কটা থেকে করাবো? 8:30? 8:30? হ্যাঁ 8:30 থেকে 9:50-55। 8:30, তার আগে করলে আবার উঠতে পারবে না তোমরা। না স্যার, বুঝতে পারবো না। 8টা থেকে করে দিন না, কোনো চাপ নেই। না 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 না, সবাই একজন তো উঠলে হবে না, সবাইকে উঠতে হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার, পারবো। ওটা ওটা করব। আর যেদিনকে ছুটির দিন থাকবে, যেমন শনিবার বা রোববার, শনিবার কি ছুটিতেও না ক্লাস আছে? একটা স্যার আছে, একটা স্যার। আচ্ছা, ও ঠিক আছে, ওটা কোনো চাপ নেই। বা যেদিনকে তোমার হলিডে থাকবে সেদিনকে আমি ক্লাস ঢুকিয়ে দেবো। এবার স্যার বিকেলটা দিয়ে করে দেবেন, অসুবিধা কিছু হবে না। হুম। হ্যাঁ সেটাও, সেদিনকে তো একটাই থাকছে, চাপ হবে না, সেদিনকে বিকালও করানো যাবে। আর মানে মোটামুটি 1 ঘন্টা ক্লাস করে মোটামুটি অনেকটা তো রেস্ট পেয়ে যাবে তোমরা। সেটা আমার তো স্যার 1.5 GB নেট স্যার, এখন এই তো 3টে ক্লাস হচ্ছে। হুম। 2 ক্লাস করছি, আপনারা হচ্ছে আমার না আমি নেট। ওই জন্য তো আমি বললাম যে তোমাদের যে মানে নেটগুলো, তোমরা যেটা পারবে, যদি 150 টাকার যেটা প্যাক আছে ওটার যদি রিচার্জ করিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের ইয়ে হবে। কারণ কি দেখো, আমি যে হিসাবে তোমাদেরকে বললাম, তোমরা যদি আমার বাড়িতেও আসতে, হ্যাঁ স্যার। আমার বাড়িতে যদি তুমি ভাবো একদিন আসতে, তুমি আমি ধরে নিলাম তোমার 20 টাকা, মানে একবার আসতে খরচা, যেতে তোমার 20 টাকা, তাহলে কতবার হলো? 40 রুপিস। তাহলে মাসে 8টা ক্লাসে তোমার কত খরচা হচ্ছে? 320 টাকা। সেখানে যদি তুমি 320 টাকার জায়গায় 150 টাকা যদি তুমি স্পেন্ড করো, তাহলে একই হচ্ছে। এমনকি তোমার কলেজে যে আছে, কলেজেও যদি তুমি ডেলি যাও, তোমার মোটামুটি 500 টাকা খরচা আছে সারা মাসে। তো সেই খরচাটা তোমার তো এখন হচ্ছে না, সেটা তুমি 150 টাকা দিয়ে নেট ভরে নাও এক্সট্রা, একই তো হচ্ছে। এক্সট্রা তো কিছু হচ্ছে না তোমার, কারণ তোমার পার্সোনাল ইউজ তো হচ্ছে না, না তোমার তো নিজেরও কিছু পার্সোনাল টাইম স্পেন্ড করতে হবে। হয়েছে লেখা সবার? আচ্ছা ঠিক আছে, এবার এখানে কি বলছে দেখো, প্রিপেয়ার অ্যান অ্যাপ্রক্সিমেট এস্টিমেট, অ্যাপ্রক্সিমেট, ডিটেল বলেনি কিন্তু, অফ ভেরিয়াস মেটেরিয়াল অ্যান্ড লেবার। লেবারটা তোমাদের দরকার নেই, শুধু মেটেরিয়ালটাই করো, লেবার দরকার নেই। রিকোয়ার্ড টু কনস্ট্রাক্ট ডবল স্টোরেড। ডবল স্টোরেড মানে কি? দোতলা। দোতলা রেসিডেন্সিয়াল মানে হচ্ছে যেখানে মানে সবাই থাকে, যেমন আমরা যেমন থাকি, আমাদের বাড়িকে কি বলবো? রেসিডেন্সিয়াল। আর যেখানে অফিসিয়াল কাজ হয় সেটাকে বলে অফিস বিল্ডিং। আর এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। ডবল স্টোরেড মানে দোতলা, সিঙ্গেল স্টোরেড মানে একতলা। আর প্লিন্থ এরিয়া কত বলেছে? 80 স্কোয়ার মিটার। ঠিক আছে, প্লিন্থ এরিয়া এ হচ্ছে 80 স্কোয়ার মিটার। আমাকে বলছে ডিটারমাইন দ্য কস্ট অফ, যে তোমার কি কি লাগবে সেগুলোর কোয়ান্টিটি গুলো বার করতে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমি সিরিয়াল নাম্বার দিয়ে, এখানে আমি ফার্স্টে যেটা বার করবো, ব্রিক্স, ইট কটা লাগবে, ব্রিক্স। এবার আমি সিবিআরআই ফর্মুলা কি আছে সেটা আমি দেখব। চলে যাই এখানে। এবার আমার এখানে তোমরা দেখো, ব্রিক্সের জন্য আমার ডবল স্টোরেডের ফর্মুলা কি আছে, দেখো তোমরা দেখে আমাকে বলো। ব্রিক্স, স্যার 2.15 A প্লাস। হ্যাঁ দেখলে, এই জন্য বললাম। তাহলে 2.15 A প্লাস 63। এ মানে কি? তোমার প্লিন্থ এরিয়া। এরিয়া স্যার, প্রিন্ট এরিয়া। হ্যাঁ, তাহলে এখানে লিখে দাও ফর্মুলাটা, 2.15 A প্লাস 63, তার সাথে তোমার ব্রিক্সের ক্ষেত্রে এখানে একটা 100 গুণ হবে। ঠিক আছে, তাহলে এখানে আবার লেখো তুমি, এখানে এটা হচ্ছে ফর্মুলাটা লিখলাম, 2.15 এ কত আছে? এ হচ্ছে 80 প্লাস 63 ইন্টু এটা পুরোটা যা বেরোবে তার সাথে 100 গুণ করে দাও।
ইন্টু 100 করলে কত হচ্ছে বলো? তাহলে এতগুলো আমার ইট লাগবে, কত হচ্ছে বলো? বলো ফটাফট, এ কি ছোট্ট হিসাব তো। ব্র্যাকেট গুলো ঠিক মতো দেবে কিন্তু, 2.15 তারপরে ইন্টু 80 করে ব্র্যাকেট দেবে, প্লাস 63 করে নিয়ে তারপর 100 মারবে, ইন্টু 100 কত হচ্ছে? কি গেল অভিজিৎ, চুপ হয়ে গেলে কেন? দীপ্তেশ, ক্যালকুলেশন তো ভালো করো, বলো। 23,500। হ্যাঁ 23,500। ঠিক আছে, এতগুলো। তাহলে ইটকে আমরা কিভাবে হিসাব করি? ইটের ইউনিট কি, এখানে কি লেখা আছে? ইটের ইউনিট কি দেখো, এখানে নাম্বারস। ঠিক আছে, নাম্বারস মানে 23,500টা। আমরা বলি না এত, মানে 23,500টা আমাকে দিন তো, আমাকে দুটো লঙ্কা দিন তো, দুটো দুটো কি দিন, তোমার চকলেট দিন তো, সেরকম 23,500টা আমাকে ইট দিবেন। তাহলে নাম্বারস মানে হচ্ছে আমাদের বাংলা ভাষা হচ্ছে টা। তাহলে এখানে ইউনিট কি লিখবো? নাম্বারস। ঠিক আছে, নেক্সট আমি যেটা আরেকটা করে দিচ্ছি, তারপরে বাকিগুলো তোমরা করবে। ওখানে 100টা ওখানে তোমাকে ইনটু করতে হবে ফর্মুলাতে, ঠিক আছে, ওটা ওখানে দেওয়া নেই, কিন্তু তোমাকে করতে হবে ওখানে, শুধু ব্রিক্সের ক্ষেত্রেই ওটা হবে, ঠিক আছে, ইনটু 100। ওকে ওকে। হুম, নেক্সট নেক্সট আমি যেটা আছে সিমেন্ট, সিমেন্টের হিসাবটা বার। অভিজিৎ কোথায় গেছিলে? নোটটা কি বুঝলাম না, নোটটা নোস মানে হচ্ছে নাম্বারস, নাম্বারস। 100টা ওটা এটা ফর্মুলাতেই আছে, ইনটু 100 করতে হবে, ঠিক আছে, যা বেরোবে তার সাথে ইনটু 100, শুধু শুধু ব্রিক্সের ক্ষেত্রেই, ইটের ক্ষেত্রেই। এনওএস মানে হচ্ছে নাম্বারস, কতগুলো, মানে 23,500টা ইট লাগবে। টাটাকে আমরা ইংলিশে বলি নোস, নোস মানে হচ্ছে নাম্বারস, NUMBERS, সেটাকে আমরা শর্টে NOS লিখবো, নোস। বুঝলে? আর কোনো অসুবিধা? এবার সিমেন্টের হিসাব করব, সিমেন্টের হিসাব করব। এটা আমাদের কত দোতলা বাড়ি আছে, দোতলার জন্য সিমেন্টের ফর্মুলা দেখো, CBRI কি দিচ্ছে বলো, দোতলার জন্য কি ফর্মুলা আছে? হ্যাঁ হ্যাঁ, ব্যাস হয়ে গেল। আর কি চাপ, কোনো কঠিন? জলের মতো সোজা, তাহলে বসিয়ে দাও 0. হ্যাঁ, ওটাই ওটাই মনে রাখতে পারে না বলে কেউ এটা পরীক্ষা অ্যাটেন্ড করে না। ঠিক আছে, এগুলো মনে রাখাই একটু চাপ। তুমি তো আর পরীক্ষায় ইয়ে নিয়ে পারবে না যেতে। এখন যদি তোমাদের অফলাইন হয়, এই সরি অনলাইন পরীক্ষা হয়, তাহলে চাপ নেই, ও তো আমি আছি। এবারে পরীক্ষায় ঠিকমতো সাহায্য করতে পেরেছি না পারিনি? যাক, যা যদিও তোমাদের সবটাই কমন এসেছিল, ঠিক আছে, কিন্তু তাও কিছু কিছু জিনিসগুলো হয়তো কমন আসেনি, সেগুলো হয়তো। এটা করো, কত আসছে? সুব্রত মিউট করে দাও, হাওয়া আসছে। কত হচ্ছে এটা? কি ইয়ে বলো দেবরাজ, বলো একটা। এটা ছোট হিসাব, ক্যালকুলেটর না নিয়ে বসলে হবে, এত আলসামি। স্যার 12.14। হ্যাঁ 14 বলে না, পয়েন্টের পরে 14 বলে, 12.14। ঠিক আছে, আর হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। আর দেখো ওখানে তুমি, আর আমি ওখানে যাচ্ছি না, সিমেন্টের ইউনিটটা কিসে আছে? টনে, টন। ঠিক আছে, টন। ঠিক আছে, তাহলে 12.14 টন সিমেন্ট তোমার লাগবে। তাহলে এবার তোমরা স্টিল, স্যান্ড, ঠিক আছে, যা যা আছে ওখানে, যা যা আছে সব কটার করে কিন্তু আমাকে পাঠাবে। ঠিক আছে, পুরো এস্টিমেটটা করে কত কি লাগছে কোয়ান্টিটি। হ্যাঁ হ্যাঁ, ওই ফর্মুলা, দোতলা বাড়ি আছে, ঠিক আছে, এখানে দেখে নেবে যা আছে। ঠিক আছে, দেখো এখানে 11খানা আছে। কি হলো, আটকে গেল নাকি? পরিষ্কার দেখাচ্ছে নাকি ব্লার লাগছে? আমার 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 তো ব্লার হয়ে গেল। দাঁড়া, আমাকে আবার একবার জয়েন করতে হবে, দাঁড়া আমি জয়েন করি। এ সমস্যা হয়ে যায় না মাঝে মাঝে, এই মোবাইলটাই আমার পুরনো হয়ে গেছে। একটু দাঁড়াও, আমি একটু জয়েন করে নিই, না তো তোমাদের ক্লাসে কি হচ্ছে আমি দেখতে পারবো না।
অ্যাকচুয়ালি আমার ল্যাপটপে লাগানো আছে তোমার ব্রডব্যান্ড, আর এখানে হচ্ছে তোমার ওয়াইফাইতে চলছে মোবাইলটা, তো মাঝে মাঝে একটু গড়বড় হয়ে যায়। হ্যাঁ দেখো, এখানে দেখো 11খানা তোমার আইটেম আছে, দেখতে পাচ্ছ 11টা। ওকে, 11টা আইটেম আছে। তো এই 11টা আইটেমের কিন্তু তোমাকে করতে হবে। আমি দুটো করে দিলাম, সিমেন্ট আর ব্রিক্স, তোমাকে কিন্তু বাকিগুলো করতে হবে। ঠিক আছে স্যার, বলছি যা আছে সব কটা এক করে করবো, মানে ফ্যান, লাইন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সব ঠিক আছে, সব কটা করবে। ওকে, আর আর কি 10 মিনিট করাবো ক্লাস? এখানে 9000 টনটা এখানে কোথায় স্যার? 9000 টনটা কেন করতে হয়? ঠিক আছে দেখে নিচ্ছি। এই তো এখানেই তো লেখা আছে, দেখো 9000। আমি দেখে নিচ্ছি। এই তো ইউনিট লেখা আছে, তো ওখান থেকেই পেয়ে যাবে সব। আচ্ছা, এখানে লেখা আছে। হ্যাঁ, আর সিইউএম মানে হচ্ছে তোমার কিউবিক মিটার। দিল স্যার ও আমার। হ্যাঁ, কি বলছো? ইউ মানে একজন বলো, প্রথমে অভিজিৎ বলো। বলছি ও টন কোথায় পেলো? টন তো আছে, সিমেন্ট বললাম না, টন সিমেন্টের, সিমেন্টের তো টন আছে। ইউনিটটা টন। হ্যাঁ, সিমেন্টের ইউনিটটা টন হবে, ঠিক আছে। স্যার বলছি মানে দিকে হুম যেটা বেরোলো হুম 23500, মানে এটা কি কোয়ান্টিটি একটা ব্রিক না বুঝতে পারলাম অতগুলো ব্রিক লাগবে তোমার, 80 স্কোয়ার মিটার প্লিন্থ এরিয়া আছে, সেটা কাজ করতে তোমার 23,000 খানা ইট লাগবে। 80 স্কয়ার মিটার ও তোমার প্লিন্থ এরিয়াতে বলেই দিলাম 80 স্কোয়ার মিটার, ঠিক আছে। 80 স্কয়ার মিটার মানে কতটা? 80 স্কোয়ার মিটার মানে তোমার হচ্ছে, তোমার ধরো দৈর্ঘ্য ধরো মানে 80কে তুমি রুট করো, কত হচ্ছে দেখো, 80কে রুট মারো, কত আসছে তোমার, হয়তো এদিকে 9 মিটার, ওদিকে 9 মিটার, ঠিক আছে। 9 মিটার বাই 9 মিটার, এদিকে 9 মিটার, এদিকে 9 মিটার, 6400। ঠিক আছে। 9 মিটার বাই 9 মিটার, এটাই হচ্ছে 80 স্কোয়ার মিটার, ঠিক আছে। মানে 81 হচ্ছে ওই 80, মানে 1 মিটার হচ্ছে তোমার 3 ফুট, তাহলে 3 নং এখানে কত, 27 ফুট, তাহলে 27 ফুট মানে 27-28 ফুটের মতো হবে। তাহলে 28 ফুট বাই 28 ফুট, বা এখানে 28 ফুট বাই ওই 26 ফুট ধরো, কারণ 80 স্কোয়ার মিটার আছে তো। তাহলে এত 80 ফুট 28 ফুট বাই 26 ফুটের একটা তোমার জায়গা আছে, এখানে তুমি ঘর বাড়ি বানাবে, ঠিক আছে। তার জন্য তোমার কত খরচা হবে সেটাই তোমার এখানে দেওয়া আছে, ঠিক আছে। তোমার ইট ইট লাগবে 23,500 খানায়, সিমেন্ট লাগবে এত টন, ঠিক আছে। এই ফর্মুলাটা ইউজ করে তো আমি যে কোনো স্কয়ার ফিটের মানে হ্যাঁ করতে পারবো। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, এটা কিন্তু ডিটেলে নয়, এখানে কিন্তু তোমার হিসাব ঠিক নাও আসতে পারে। এটা তো আনুমানিক একটা যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে, দিস ইজ নট ডিটেল, ঠিক আছে, বুঝলে। আর আর কি করাবো 10 মিনিট, নাকি আর করাবো না? ছেড়ে দেবো, ঠিক আছে। ওকে, তাহলে এতটাই রাখছি। ওকে, আরো অনেকটা। প্রথমে দিকটা ধরো একটু ইয়ে আছে তো, একটু হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি ইয়েটাকে শেষ করি, ক্লাসটাকে শেষ করি।